নমস্কার বন্ধুরা, নাগরিকের নিউজ রুমে আপনাদের আবার স্বাগত। আমরা চলে এসেছি আবার একাধিক বিষয় নিয়ে, যা আমাদের রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতিকে তোলপাড় করছে। আমরা নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করব। বলতে পারেন আহ, বাঙালি নির্ভেজাল বাঙালিদের আহ, ইয়ে আহ, ছকে আড্ডা মারবো বলা চলে। তো আমাদের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের প্রথম যে বিষয় যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে প্রতিকুর রহমানকে নিয়ে যে বিতর্ক সম্প্রতি হয়েছে রাজ্য রাজনীতিতে, যা আলোড়ন উঠেছে। প্রতিকুর রহমান সিপিএম এর বা বামপন্থীদের মধ্যে উঠতি তরুণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাকে প্রজেক্ট করা হয়েছিল রাজ্য রাজনীতিতে নতুন মুখ হিসেবে। আহ, অত্যন্ত নবীন বয়সে তিনি সিপিএম এর রাজ্য কমিটিতে জায়গা করে নিয়েছিলেন। 2021-এর বিধানসভায় তিনি সিপিএম এর প্রার্থী হন, উজ্জ্বল সম্ভাবনাময় মুখ হিসেবে তাকে তুলে ধরা হয়। 2024-এ প্রচন্ড কঠিন সিট ডায়মন্ড হারবার, সেখানেও সিপিএম এর প্রার্থী হন লোকসভায়। এবং আগামী দিনের নেতা হিসেবে তাকে তৈরি করা হচ্ছিল, তুলে ধরা হচ্ছিল। এবং লড়াকু নেতা হিসেবে তিনি বাম সমর্থকদের মধ্যে, বিশেষ করে যুব কর্মীদের মধ্যে বিশেষ জনপ্রিয় ছিলেন। সম্প্রতি কানাঘুষো উঠতে শুরু করে যে প্রতিকুর রহমান নাকি দলে থেকে কোট আনকোট কাজ করতে পারছেন না, তাকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে, তিনি তার রাজনীতি এগিয়ে নিয়ে যেতে পারছেন না। এবং তার বিরুদ্ধে আহ, দলের বিভিন্ন ক্ষমতাশীল গোষ্ঠী তাকে চেপে দেওয়ার চেষ্টা করছে। এবং বিভিন্ন রকম আহ, নোংরা রাজনীতির শিকার তিনি হয়েছেন। এবং শুধু তিনি নন, তার কিছু সতীর্থর নামও বিভিন্ন জায়গায় ভেসে উঠেছে। হয়তো তিনি ভাসিয়েছেন, হয়তো অন্য লোকে অগোচরে ভাসিয়েছে। যদিও আমরা জানি যে সে সতীর্থদের কথা উঠেছে, তারা যে এরকম কিছু করেছেন তার কোনো প্রমাণ নেই। এবং তারা এই নিয়ে যথেষ্ট ভোকালি প্রতিবাদ করেছেন। এবং প্রতিকুর রহমানের যে পদক্ষেপ প্রতিকুর রহমান নিয়েছেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তাই নিয়েও তারা একেবারেই খুশি নন। তাদের কথা শুনে যা মনে হচ্ছে তারা চরম হতাশ, তারা ভীষণভাবে দুঃখিত এবং মর্মাহত এতদিনের সহযোদ্ধাকে হারিয়ে। তো এই নিয়ে আমরা একটু কথা বলবো। এটা মনে হয় একটা মাল্টি ডাইমেনশনাল সমস্যা বাম রাজনীতির ক্ষেত্রে, বিশেষ করে বাম রাজনীতিতে যুব মুখকে তুলে আনার যে প্রচেষ্টা হয়েছিল এবং বারবার যে পাকা চুলের রাজনীতির কথা উঠেছে, তার জবাবে সিপিএম যে এবং সিপিএম এর রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সলিম যেটা বলেছেন যে তিনি 30টা থেকে 300টা সতেজ ঘোড়া তৈরি করবেন ইত্যাদি যে উপমাটা দিয়েছেন, সেই ক্ষেত্রটার কথা মাথায় রেখে আমরা এই আলোচনাটা শুরু করছি। এইরকম ভাবে যে মানে আমরা অতীতে দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি যেভাবে দলের সঙ্গে বিরোধ এবং নানা রকম অভিযোগ ইত্যাদি ইত্যাদির কারণে তিনি যে বাম রাজনীতির পরিসর ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, তার একদা অনুগামী প্রতিকুর রহমানও আজকে সেই পথে। তো এইটা কিভাবে দেখা হচ্ছে সেটা নিয়ে, কিভাবে দেখা উচিত সেই নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো আমি প্রথমেই চলে যাব অর্কর কাছে। অর্ক, তুমি তো একসময় বাম ছাত্র রাজনীতিও করেছো, তোমার এই বিষয়ে অভিজ্ঞতা যদিও সিপিএম এর হয়ে অবশ্যই নয়, অন্য ধারার বাম রাজনীতি করেছো, কিন্তু তুমি এই গোটা বাম রাজনীতি স্পেসটাকে খুব কাছ থেকে দেখেছো। এবং এই একাধিক যে চরিত্র তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের সাথে তোমার তাদের সাথে কাজও করেছো সাংবাদিক হিসেবে। তো তোমার কি মনে হয়, এটা এই গোটা বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? বাল্মীকিদা, থ্যাংক ইউ। এটা এটা খুবই এটা খুব অদ্ভুত একটা সময় যখন আহ, তুমি যেটা উল্লেখ করলে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র রাজনীতি করতাম এবং আমাদের উল্টো দিকে এসএফআই তাদের মতো করে ছাত্র রাজনীতি করতো, সেই সময়ের থেকে এই সময়ের বোধহয় রাজনৈতিক পরিসরের বিতর্কগুলো পশ্চিমবঙ্গে অনেকটা বদলে গিয়েছে। আমাদের সময় যখন 2007, 2008, 2009 পশ্চিমবঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিতর্ক ছিল, যে বিতর্ক এখনো অনেকের মনেই অনুরণন তোলে, যে শিল্প না কৃষি, কোনটা বেশি গুরুত্ব পাওয়া উচিত, কৃষি জমিতে শিল্প, জমি অধিগ্রহণ ইত্যাদি নিয়ে বিতর্ক ছিল। আর গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা ক্রমশ দক্ষিণ থেকে আরো দক্ষিণে সরতে শুরু করেছে, যেখানে মূলত ধর্মের ভিত্তিতে রাজনীতি, আইডেন্টিটির ভিত্তিতে রাজনীতি এইগুলো জায়গা করে নিয়েছে। এবং প্রতিকুর রহমানও কিন্তু আসলে বামপন্থী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ নেতা, এবং প্রতিকুর রহমানের প্রতি অনেকেরই, যেটা খুব
ভালো লাগার জায়গা ছিল যে অন্য যে সমস্ত বামপন্থী আহ, তরুণ প্রার্থীরা 2021 সালে লড়াই করেছিলেন, প্রতিকূল তাদের থেকে খানিকটা আলাদা ছিলেন। তিনি একেবারেই আহ, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা, তার চলন বলন বেশভূষা সবকিছুর মধ্যেই আহ, অনেকখানি মাটির গন্ধ খুঁজে পেয়েছিলেন অনেকে। এবং তাদের অনেকেই মনে করছিলেন যে বামপন্থী রাজনীতির যে মধ্যবিত্তায়ন, প্রতিকূল হয়তো তার উল্টো দিকে থাকা একজন মানুষ। এবং 2024 সালে যখন ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকী তিনি প্রার্থী হবেন ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত প্রার্থী হলেন না। তখন কিন্তু এই প্রতিকূল রহমান তিনি কিন্তু সেখানে প্রার্থী হলেন এবং দাঁতে দাঁত চিপে যেটুকু ভোটই পেয়ে থাকুন তিনি কিন্তু লড়াই করলেন। এবং এই সব মিলিয়ে বামপন্থী যুব সমাজের কাছে প্রতিকূল খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র হিসেবে কিন্তু উঠে এসেছিলেন। সেই প্রতিকুর রহমান উম, সম্পর্কে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে তিনি দলীয় কর্মসূচিতে খুব একটা অংশ নিচ্ছেন না। প্রতিকুর রহমান এবং আরেকজন বামপন্থী ছাত্রনেতা, প্রাক্তন এখনো তিনি সর্বভারতীয় ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য, তাদের যে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, সেখানে মাসের পর মাস সিপিআইএম বা বামফ্রন্টের আন্দোলন নিয়ে রাজনৈতিক পোস্ট প্রায় ছিল না। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এবং শেষে আমরা দেখলাম প্রতিকূল কিছু প্রশ্ন উত্থাপন করলেন, যে প্রশ্নগুলো কিন্তু আমার কাছে একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এরকম নয়। প্রতিকূলের প্রশ্নের মধ্যে কয়েকটা খুব আহ, চটুল বিষয় হয়তো রয়েছে, গাড়ির তেলের খরচ ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই এই সমস্ত চটুলতা যদি সরিয়ে রাখি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেটা, যে প্রতিকূলের প্রশ্ন আসলে কমিউনিস্ট পার্টির বামপন্থী আন্দোলনের যে আমলাতান্ত্রিকতা তার বিরুদ্ধে। লাল আমলাতান্ত্রিকতা নিয়ে প্রতিকূলের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোকে কিন্তু বহুভাবে পড়া সম্ভব এবং আমার মনে হয় সেই সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রশ্নগুলো পেরিয়ে প্রতিকূল যেটা করলেন, তিনি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, সেই দলে প্রতিকূল যোগদান করলেন। এবং অনেকে বলছেন যে প্রতিকূলের বিরোধিতা করতে গিয়ে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিকূল অভিযোগ করেছিলেন যে তাকে আধমরা করে ফেলে রেখেছিল এই তৃণমূল কংগ্রেস, সেই দলেই তিনি যোগ দিলেন। তাহলে নীতি নৈতিকতা কোথায় থাকলো? আমার কাছে যে দল আধমরা করে মেরে ফেলে রেখেছিল সেই দলেই প্রতিকূলের যোগ দেওয়াটা আসলে নৈতিকতার দিক থেকে খুব প্রশ্নবিদ্ধ করে নৈতিকতাকে বলে আমার মনে হয় না। পশ্চিমবঙ্গে তো কংগ্রেস এবং বামফ্রন্টের রাজনীতির মধ্যে রক্তাক্ত ইতিহাস রয়েছে, তারপরেও তো কংগ্রেস এবং সিপিএম এক জায়গায় এসছে। কিন্তু আমার কাছে যেটা খুব খুব ইন্টারেস্টিং লাগছে, প্রতিকূল যে প্রশ্নগুলো করেছিলেন, যেমন আহ, এক শ্রেণীর নেতার খানিকটা অন্যরকম জীবনযাপনের কথা তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন যে আহ, তিনি অভিযোগ করেছিলেন যে কমিউনিস্ট পার্টির মধ্যে আহ, পেটোয়া মানুষজনের খুবই প্রাধান্য ইত্যাদি ইত্যাদি, এরকম বেশ কিছু অভিযোগ তিনি করেছিলেন। এবং তারপরে তিনি যে দলটায় জয়েন করলেন, সেই দলটাকে কি তিনি নৈতিকভাবে খুব জাস্টিফাই করতে পারবেন? আমার এরকমটা মনে হচ্ছে না। এবং আরেকটা জিনিস খুব আমার কাছে যন্ত্রণার, সেটা হচ্ছে যে প্রতিকূলের যে সাংবাদিকদের সঙ্গে প্রতিকূলের যে কথোপকথন আমরা দেখছি, সুমন দের সঙ্গে একটা কথোপকথন দেখলাম, অন্যান্য চ্যানেলেও দেখলাম, সেখানে দেখতে দেখতে মনে আমার প্রতিকূলকে খুব অসহায় লাগছিল। আমার মনে হচ্ছিল যে প্রতিকূল বোধহয় নিজেকে জাস্টিফাই করতে পারছেন না তার অনুরাগীদের সামনে, তাকে যারা ফলো করেন তাদের সামনে। প্রতিকূলের ভেতরে কি একটা রাগ কাজ করলো যে যারা তাকে অপমান করেছে তার দাবি অনুযায়ী, সেই মানুষগুলোকে একটা মুখের ওপর জবাব দিতে হবে। এবং সেই জবাব দিতে গেলে যেই দলে থেকে তিনি জবাব দিতে পারবেন, তিনি সেই দলে গেলেন। যদি সেটা হয়ে থাকে, তাহলে অত্যন্ত দুঃখের সঙ্গেও বলতে হবে যে এই দলত্যাগের মধ্যে রাজনীতি বলে কিছু নেই। এই দলত্যাগের মধ্যে যা রয়েছে সেটা শুধু ব্যক্তির অহং, ব্যক্তির যন্ত্রণা আর প্রবল আমিত্ব। এই আমিত্ব যদি থেকে থাকে, তার যেটা বিপদ হলো, প্রতিকূল যে প্রশ্নগুলো তুলেছিলেন, যে প্রশ্নগুলো আমি বিশ্বাস করি শুধু সিপিআইএম না, সার্বিকভাবে বাম রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো লঘু হয়ে গেল, সেই প্রশ্নগুলো তার আবেদন হারালো। এমনটা বোধহয় প্রতিকূল না করলেই পারতেন। আমি বেশি সময় নেব না, আমি শুধু দুটো দলত্যাগের কথা বলবো সাম্প্রতিক অতীতে। আমার দেখা, আমি জবে থেকে রাজনীতি
বুঝতে চাইছি, একটা তার কিছু আগে আর একটা আমার ছাত্রাবস্থায়। প্রথমটা এই শতাব্দীর একদম শুরুর দিকে, যখন সৈফুদ্দিন চৌধুরী, সমীর পুততুন্ডু, অনুরাধা পুততুন্ডু তারা সিপিআইএম দল ছাড়লেন এবং তারা নতুন দল তৈরি করলেন পিডিএস। সেই ভাঙনটা ছিল কিন্তু একটা মতাদর্শগত ভাঙন। অনেকে বলতে পারেন যে পিডিএস সিপিআইএম এর মধ্যেকার ডানপন্থী যে মনোভাব সেটার প্রতিনিধিত্ব করে, কিন্তু সেটা একটা মতাদর্শগত ভাঙন ছিল। সৈফুদ্দিন চৌধুরী কমিউনিস্ট পার্টির যে স্ট্রাকচার, তার যে রাজনীতি, তার যে চলন, সেগুলোকে নিয়ে প্রশ্ন করেছিলেন এবং পার্টির সঙ্গে তার সম্মানজনক বিচ্ছেদ হয়েছে। আরেকটা দলত্যাগ আমরা দেখলাম, প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার নিয়ে যখন প্রবল বিতর্ক হচ্ছে, সেই সময় দিল্লির খুবই গুরুত্বপূর্ণ সিপিআইএম এর ছাত্র যুব নেতা, তাত্ত্বিক নেতা প্রসেনজিৎ বসু তিনি দল ছেড়েছিলেন। এবং খুব ইতিহাসের অদ্ভুত পরিহাস এমন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর নৈকট্যের কথা বলে প্রসেনজিৎ বসু দল ছেড়েছিলেন। সেই প্রসেনজিৎ বসু এখন কংগ্রেসেরই নেতা, কিন্তু সেই ছাড়াটাও 2012 সালে সেটাও ছিল একটা রাজনৈতিক বিচ্ছেদ। এটা ব্যক্তিগত চাওয়া পাওয়ার ভিত্তিতে বিচ্ছেদ নয়, আহ ব্যক্তিগত উচ্চাশার জায়গা থেকে বিচ্ছেদ নয় হয়তো। কাজেই এই জায়গা থেকে প্রতিকূলের বিচ্ছেদ শেষ বিচারে হয়তো প্রতিকূল সফল হবে না। আমি জানি না তিনি মগরাহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হবেন কিনা, যদি তৃণমূল তাকে প্রার্থী করে। আমি জানি না তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার টিকিট দেবে কিনা। কিন্তু প্রতিকুর রহমানের এই দলত্যাগ আমার কাছে শেষ বিচারে এক ব্যক্তির দলত্যাগ, এক ব্যক্তির চলে যাওয়া, এটা তার তোলা রাজনৈতিক প্রশ্নগুলোকে লঘু করে দিল। এটা সবচাইতে যন্ত্রণা। আচ্ছা, আমি সম্বিতদার কাছে চলে যাব আহ, এই নিয়ে, প্রতিকুর রহমান নিয়ে। তো এই যে অর্ক যে কথাগুলো বললো সম্বিতদা, এই যে রাজনীতি হীনতা হয়ে যাওয়া, অর্থাৎ মানে প্রতিকুর রহমান তার ব্যক্তিগত ক্ষোভ, দলে তার সাথে কিভাবে ব্যবহার করা হয়েছে, দলে গণতান্ত্রিক পরিসর নেই, তাকে বিভিন্ন গোষ্ঠী বা লবির শিকার হতে হয়েছে, এই নিয়ে তিনি যে একাধিক অভিযোগ তুললেন, কোথাও তার অভিযোগগুলোর মধ্যে এই কথা শোনা গেল না যে সিপিএম এসআইআর এর মতো ইস্যু নিয়ে যথেষ্ট সোচ্চার হয়নি বা এসআইআর এর বিপদ বুঝতে পারেনি। পরিযায়ী শ্রমিকদের নিয়ে সিপিএম যথেষ্ট অ্যাক্টিভ, মানে পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ নয়। সংখ্যালঘু সমাজের অর্থনৈতিক অবস্থা, তাদের যে অসহায়তা মানে ভারতবর্ষে ক্রমাগত বেড়ে চলেছে, এই নিয়ে তার কোনো বক্তব্য নেই। গ্রামীণ অর্থনীতি নিয়ে কোনো বক্তব্য নেই। স্কুল শিক্ষার ভেঙে পড়া নিয়ে কোনো বক্তব্য নেই। কলেজে কলেজে ছাত্র রাজনীতি শেষ হয়ে যাওয়ার নিয়ে কোনো বক্তব্য নেই। শেষ অবধি কি দাঁড়ালো না, কাকে গাড়ির তেলের দাম দেওয়া হয়নি, এইটা হলো ক্ষোভের বিষয়ের মধ্যে একটা। এটা অবশ্যই যারা বিরোধী তারা এটাকে হাইলাইট করছেন, কিন্তু মানে তিনি অনেক কথা বলেছেন, সেই কথাগুলোকে তুচ্ছ করে অবভিয়াসলি এইটার একটা এটাকে নিয়ে তির্যক মন্তব্য করা চলেছে। কিন্তু এটাও তো সত্যি যে তিনি কোনো আহ রাজনীতির কথা সে অর্থে কিন্তু বলেননি। হ্যাঁ, মানে বৃহত্তর রাজনীতির কথা সে অর্থে বলেননি। যা বলেছেন সেটা হচ্ছে যেটাকে বলে দলীয় রাজনীতি, যেটা মানে একদম দলের অন্দরের যে ইন্টারনাল পলিটিক্স তাই নিয়ে কথা বলেছেন। কিন্তু যে বৃহত্তর যে রাজনীতি, যা সমাজের বৃহত্তর অংশকে মধ্যে যা অভিঘাত সৃষ্টি করে, সেই ধরনের কোন রাজনৈতিক সমস্যার কথা তিনি বললেন না। তো এইটা নিয়ে তুমি কিভাবে দেখছো যে ওভারঅল একটা রাজনীতিহীনতা হয়ে যাওয়া, এবং যে 26-এর নির্বাচন আসছে, কোনো দলের পক্ষ থেকে কোনো বড় রাজনৈতিক প্রশ্ন কিন্তু নেই। ঠিক আছে, মানে এরা এত ম্যারম্যারে নির্বাচন আমরা হয়তো সাম্প্রতিককালে দেখিনি, সত্যি কথা বলতে গেলে। একদমই তাই, যে 2021-এ যেরকম একটা রব উঠেছিল যে এবার বিজেপি চলে আসবে, তখন যেরকম একটা আলোচনা ছিল, বা 2016-তে তৃণমূল কি করবে, বা কংগ্রেস এবং সিপিএম জোট করলো তাদের কি ফলাফল হবে, এইসব নিয়ে আলোচনা ছিল। এবারের আলোচনাটা এখন দেখা যাচ্ছে যে মানে ইলেকশনের আর বোধহয় মাসখানেক দেড় মাস বাকি। তার আগে প্রতীকী রহমান একজন বামপন্থী নেতা, তিনি কোন দলে গেলেন এবং তিনি দলের অভ্যন্তরে কি হয়েছে সেই সব নিয়ে কি অভিযোগ করলেন তার মধ্যেই আবর্তিত হচ্ছে, সেই সব আলোচনার মধ্যেই আবর্তিত হচ্ছে আসলে। ওই 22টা কি গাড়ির কথা তুমি বললে বাল্মীকি, এবং সেটা যাকে নিয়ে বলা, শতরূপ ঘোষ, তিনি কয়েকদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে সব নীতি নৈতিকতার দায় কি বামপন্থীদের নিয়ে রাখতে হবে নাকি। হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মিটিং এর পরে সেইটাই বোধহয় প্রতীকরও প্রমাণ করলেন যে হ্যাঁ, সব নীতি নৈতিকতার দায়িত্ব কি বামপন্থী নেতাদের নিয়ে রাখতে হবে নাকি। কাজেই তিনি যেসব অভিযোগ তুলেছেন, যেটা অর্ক বলল, যে সেই অভিযোগগুলো গুরুত্ব থাকতে পারে, দলের অভ্যন্তরে কি হয়েছিল,
কাকে কোণঠাসা করা হয়েছিল, লবিবাজি কিভাবে হয়েছিল, সেই নিয়ে অভিযোগ থাকতে পারে। কিন্তু আহ, তার জন্য আমি একটা বিরোধী শিবিরে যোগ দিয়ে দেবো যার সঙ্গে বামপন্থীদের আহ সরাসরি বা বামপন্থীরা যেরকম ভাবে ভাবেন রাজনীতিটাকে, যেভাবে সমাজটাকে দেখেন, তার সঙ্গে কোনো মিল নেই। কাজে এটা একটা সুবিধাবাদী রাজনীতি হলো। নীতি নৈতিকতার কথা প্রতিকূল একসময় বলেছিল তার ফেসবুক পোস্টে, কিন্তু তিনি আলটিমেটলি সেটাই বললেন যে আহ, যেটা শতরূপ ঘোষ বলেছেন, সব নীতি নৈতিকতার দায়িত্ব বামপন্থী নেতাদের নেওয়ার দরকার নেই। তো সেই অর্থে ঠিকই করেছেন। আমার খুব একটা মনে হয় যে প্রতিকূলের এই চলে যাওয়াটা বা তৃণমূল কংগ্রেসে প্রতিকূলের আহ, যোগদান করাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু তুমি এটা বললে যে কোনো ইস্যু নেই, সেহেতু এই ইস্যুটা একটা বিশাল বড় ইস্যু হয়ে উঠলো। এবং বামপন্থীরা, একটা প্রশ্ন আমি দেখছিলাম ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল, যে সিপিএম এর মতো শূন্যে থাকা একটি পার্টি, তার থেকে আপনি নেতা ধার করতে যাচ্ছেন কেন, গেলেন কেন? আপনাদের দলে কি আর নেতা নেই? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছেন যে প্রতিকুর রহমান, তিনি বিধানসভা নির্বাচনের প্রার্থী হতে চান না, তিনি সংগঠনের কাজ করতে চান। আমি যদি ধরে নিই দক্ষিণ চব্বিশ পরগনায় তিনি সংগঠনের কাজ করবেন, সেখানে শওকত মোল্লা রয়েছে, সেখানে আরো বিভিন্ন রিজিয়নাল সাত্রাপস তৃণমূলের রয়েছে, সেখানে তিনি কোথায় কিভাবে কাজ করবেন এবং কতটা গুরুত্ব পাবেন সেটা আমার জানা নেই এখনো। কি আলটিমেটলি হবে জানা নেই। কাজেই তাকে বিধানসভা নির্বাচনের প্রার্থী করা হবে কি হবে না, হলেও কি হবে না হবে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু তৃণমূল এটার অ্যাডভান্টেজ নিচ্ছে খুব স্বাভাবিক কারণেই। যে সিপিএম এর নেতারা দাবি করতেন যে তাদের দল থেকে কেউ এরকম ভাবে দল বদল করেন না হুটহাট করে, যেভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দল বদল হয়। সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় এটা যে যে নবীন প্রজন্মকে নিয়ে সিপিএম স্বপ্ন দেখেছিল, এবং সিপিএম এর এটা একটা খানিকটা দুর্ভাগ্যই বলা যায়, তারা যে যে নবীন নেতাদের তুলে এনেছেন তাদের মধ্যে অনেকেই বিট্রে করেছে সিপিএম কে। সেটা ঋতব্রত হোক, সেটা ব্রতীন সেনগুপ্ত হোক, যাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, দুজনকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, প্রতিকুরকে রাজ্য কমিটির সদস্য করা হয়েছিল, একটা খুব খুব কম বয়সে তিনি রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন সিপিএম এর। তবুও তিনিও সিপিএম কে খানিকটা বিট্রেই করলেন। কাজে এটা সিপিএম এর একটা দুর্ভাগ্য যে যেসব নবীন নেতাদের তারা ভাবেন, বা সাধারণ মানুষ যারা ভাবেন যে তারা একটা খুব প্রতিশ্রুতিবান নেতা, তারা অনেক ভালো কাজ করতে পারেন, তারা আলটিমেটলি এই যদি রাজনৈতিক সত্তা তাদের হয়, এই যদি রাজনৈতিক তাদের নীতির কথা হয়, যে আমার দলের মধ্যে আমি কোণঠাসা হয়ে যাচ্ছি বলে আমি হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে যোগ যোগ দিয়ে ফেলবো, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমার মনে হয় না যে প্রতিকূলের মধ্যে, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় না যে প্রতিকূল খুব রাজনৈতিক ভাবে আদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে খুব স্ট্রং কোনো একজন পলিটিক্যাল ব্যক্তি। তৃণমূল ফায়দা তুলছে যে সিপিএম এর থেকে ভাঙিয়ে একজনকে নিয়ে আসা গেল, যখন সিপিএম একটা জায়গা পাওয়ার চেষ্টা করছে, কিছুটা ভোট হলেও পুনরুদ্ধার করার চেষ্টা করছে, সেইখানে আহ, এইটুকুনি রাজনৈতিকভাবে দেখার, এর থেকে বড় কিছু হয়ে গেল বলে বা হলো বলে আমার মনে হয় না। আচ্ছা, ধন্যবাদ। দীর্ঘ আলোচনা হলো প্রতিকুর রহমান এর দলত্যাগ নিয়ে। এই নিয়ে সম্প্রতি প্রতীকও আমাদের ওয়েবসাইটে একটা লেখা লিখেছে। আপনাদের সকলকে অনুরোধ যে সেই লেখাটি পড়বেন। সেখানে ক, খ, গ, ঘ বিভিন্ন সিপিএম, নাম না জানা, নাম না করা সিপিএম এর কথা লেখা আছে, এবং তাদের সাথে প্রতিকুর রহমানদের মতো নেতাদের কথাও লেখা আছে, আপনারা অবশ্যই পড়বেন। আমি চলে যাব পরবর্তী টপিকে, যেটা হলো এসআইআর। এই নিয়ে আমি আহ, মাইকটা এগিয়ে দিচ্ছি প্রতীকের দিকে, আরেক প্রতীক, আমাদের প্রতীকের দিকে। তো এসআইআর পর্ব মানে এবারে উন্মোচন হতে চলেছে আর কি। এতদিনের যে নাটক, হ্যাঁ, তার শেষ অঙ্কে কি হতে চলেছে সেটা খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর আমার ধারণা 28 তারিখ এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোবে, এবং তারপরে অনেকে আশঙ্কা করছেন যে একটা তোলপাড় দেখা যেতে পারে রাজ্য রাজনীতিতে। আহ দুটো মত আছে। এক মত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আহ, রাজনৈতিক দক্ষতা দিয়ে ব্যাপারটাকে সামলে নিয়েছেন এবং 2026-এ নিরঙ্কুশ ক্ষমতায় ফেরত আসবে। আরেকটা মত বলছে যে না, প্রচুর ভুয়ো ভোটার ছিল বাংলাদেশ থেকে, হ্যাঁ, বহু ভোটার এসে এখানে বেআইনি ভাবে তাদের নাম তুলেছেন, এবং তাদের ভোটেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে জিতে চলেছেন। বহু ভুয়ো ভোটার, মৃত ভোটার, এরাই মানে তৃণমূল কংগ্রেসের শক্তি।
এবং সম্পদ, এবং তাদের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সমূহ বিপদে পড়বেন, এবং বিরোধী দল অর্থাৎ বিজেপি এর ফায়দা নেবে। ক্ষমতায় না আসুক, তারা দুর্দান্ত রেজাল্ট করবে। তো এর মধ্যিখানে আরো কিছু লোকজন, বিশেষ করে যারা মানে ডেমোক্রেটিক রিফর্ম নিয়ে কাজ করেন, এই ধরনের প্রথিতযশা লোকজন, তারা এসআইআর নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে কোথাও না কোথাও এসআইআর নিয়ে হয়তো সেন্ট্রালি এক ধরনের ম্যানিপুলেশন হচ্ছে, যার ফলে বিজেপি সরকারের আহ, অনেক সাহায্য হচ্ছে। এটা অবশ্যই মানে আমাদের সম্পাদকীয় মতামত নয়। আমরা অবশ্যই বহু মানে রাজনৈতিক বহু ডেমোক্রেটিক রিফর্মস এর কর্মী, তারা যেসব আশঙ্কা প্রকাশ করেছেন, এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা যে আশঙ্কা প্রকাশ করেছেন, আমরা শুধু সেটাই বলছি। এই নিয়ে কাজ চলছে। আশা করি ভারতবর্ষের যে সমস্ত সমস্ত ইন্ডিপেন্ডেন্ট বডিজ আছে, তারা এই নিয়ে আমাদের অদূর ভবিষ্যতে একটা ডেফিনিটিভ উত্তর দিতে পারবেন। তো আমি প্রতীকের কাছে চলে যাব। প্রতীক, তুমি একটু এসআইআর নিয়ে কি আশঙ্কা করছে, বা কি আশা আছে, বা কি ধরনের প্রভাব ফেলবে এসআইআর এর লিস্ট প্রকাশ, সেটা যদি তুমি একটু আমাদেরকে বলো। তাও মজার জিনিসটা হচ্ছে যে আমাদের এসআইআর তো 28শে ফেব্রুয়ারি এখন শোনা যাচ্ছে অনেক টাল বাহানার পরে যে আমাদের পশ্চিমবঙ্গের তালিকাটা বেরোবে। কিন্তু ইতিমধ্যেই অন্য যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছিল, যেমন গুজরাট, সেখানে চূড়ান্ত তালিকা বেরিয়ে গেছে। হ্যাঁ, বা বিজেপি শাসিত রাজ্য যেগুলো মূলত, সেগুলোতে চূড়ান্ত তালিকা বেরিয়ে গেছে। এবার তাতে যেটা মজার জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিজেপির হাতে শাসন ক্ষমতা রয়েছে এই সহস্রাব্দের শুরু থেকে গুজরাট, সেইখানে সব থেকে বেশি পরিমাণ ভোটারের নাম বাদ পড়েছে। কেরালার প্রায় 3 গুণ ভোটারের নাম বাদ পড়েছে গুজরাটে। হ্যাঁ, বোধহয় 45 লক্ষ মতো ভোটারের নাম বাদ পড়েছে। এখন কথা হচ্ছে যে এসআইআর কেন করা হচ্ছে, এটা নিয়ে কোনো একটা নির্দিষ্ট উত্তর আজ পর্যন্ত তো আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে পাইনি। যেমন ঠিক সেই 2016 সালের ডিমনিটাইজেশনের সময় যেরকম হয়েছিল, এবারেও ঠিক সেরকমই হয়েছে। যে কিছুদিন অন্তর অন্তর ডিমনিটাইজেশন কেন করা হয়েছিল তার যুক্তিটা সরকার বদলে বদলে ফেলতো। হ্যাঁ, প্রথমে বলেছিল কালো টাকা রয়েছে প্রচুর, সেগুলোকে সরানোর জন্য। তারপরে একসময় বলা হলো যে সকলকে ক্যাশ থেকে ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাওয়ার জন্য, এরকম বদলে বদলে যেত। একসময় এটাও বলা হয়েছিল যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নাকি কমে যাবে পুরোনো নোটগুলো বাতিল করলে, তার জন্য। তো এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এসআইআর এর ক্ষেত্রে একবার নির্বাচন কমিশন বললো যে প্রচুর ভুল রয়েছে ভোটার তালিকায়। হ্যাঁ, বিশেষ করে রাহুল গান্ধী যখন বললেন যে ভোট চুরির অভিযোগ তুললেন, বললেন হ্যাঁ আমরা তো ওই জন্যই বলছি যে এসব ভুলভাল রয়েছে, এগুলো ঠিক করার জন্য এসআইআর করার দরকার। আবার কখনো বলা হলো প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে, তুমি যেটা বললে, সেই জন্য এসআইআর করা দরকার। এখন ঘটনা হচ্ছে যে ঠিক আছে, তো তো অনুপ্রবেশকারী রয়েছে এই অভিযোগটা বিশেষ করে তো বিজেপির পক্ষ থেকে তোলা হয়, সেই অভিযোগটা তোলা হয় হচ্ছে বাংলা এবং আসাম সম্পর্কে। হ্যাঁ, অথচ গুজরাটে বিজেপির রাজ্য সরকার রয়েছে তো সেই এই সহস্রাব্দের শুরু থেকে। হুম, তাহলে গুজরাটে কোথা থেকে এত লোকের নাম কেন বাদ পড়ছে? এরা কি সকলে অনুপ্রবেশকারী? হ্যাঁ, এবং যেরকম এই অনুপ্রবেশকারী রয়েছে রয়েছে বলে দেশে যে হাওয়াটা তোলা হয়েছে, তার ফলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক মূলত, তারা বিভিন্ন রাজ্যে মার খাচ্ছেন, গ্রেফতার হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাংলাদেশে পেল অর্ডার দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে, এই সমস্ত গত কয়েক মাসে আমরা দেখেছি। অথচ গুজরাটে সেরকম কোনো ঘটনা ঘটেনি। তো তো গুজরাটে তাহলে এত, এই যে যদি ধরে নিই যে 45 লক্ষ লোকের নাম বদলে গেল, মানে নাম কাটা গেল, তো এরা যদি অনুপ্রবেশকারী হতে, এরা এতগুলো লোক এলো কোথা থেকে? হ্যাঁ, তো যে ওখানে অনুপ্রবেশ কি করে হলো? এখানে নয়, আমি বুঝলাম যে পশ্চিমবঙ্গ সরকার তো বিজেপি সরকার নয়, সেই জন্য এই সরকার, আমি যদি ধরেও নি যে বিএসএফ আহ ভালো, বিএসএফ খুব ভালো, বিএসএফ অনুপ্রবেশকারীটাই ঢুকতে দেয় না, কিন্তু রাজ্য সরকারের চক্রান্তে ঢুকে পড়ে। ওখানে তো আর নিশ্চয়ই রাজ্য সরকার চক্রান্ত করে না, কোথা থেকে এত লোক এলো? এইটা হচ্ছে এসআইআর নিয়ে প্রশ্ন। আর তুমি যেটা বললে যে বিভিন্ন গণসংগঠন যে প্রশ্নগুলো তুলেছে, আমাদের যে পডকাস্ট নাগরিক.নেট এর সব প্রশ্ন চলবে, তাতে আমরা এসআইআর নিয়ে 2টো পর্ব এখন পর্যন্ত করেছি। যখন বিহারের এসআইআর চলছিল তখন আমরা করেছিলাম। উজ্জয়িনী হালিম অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, যারা সুপ্রিম কোর্টে যে মামলাটা এসআইআর নিয়ে চলছে তার একটা অন্যতম পক্ষ, তাতে তিনি ছিলেন। পরে আমরা জোহর সরকার, যিনি একসময় নির্বাচন কমিশনের সিইও ছিলেন, তার সঙ্গেও আমরা পশ্চিমবাংলার এসআইআর নিয়ে নির্দিষ্ট করে একটা পর্ব করেছি। দুজনেই যেটা বলেছেন সেটা হচ্ছে যে এসআইআর সাংবিধানিক কিনা, এটা নিয়েই একটা বড়সড় সন্দেহ আছে।
এবং এসআইআর প্রক্রিয়ায় যে গন্ডগোল আছে তার তো বহু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। এ নিয়ে সব থেকে ভালো কাজ করেছে বলতে হবে রিপোর্টার্স.কো বলে যে স্বাধীন সংবাদ মাধ্যম আছে, তারা অত্যন্ত বিস্তারিত কাজ করেছে, পশ্চিমবঙ্গের এসআইআর নিয়েও আলাদা করে করেছে। এবং তাদের তাদের যে অসংখ্য তদন্তমূলক রিপোর্টিং, তার মধ্যে দুটো প্রতিবেদনের কথা আলাদা করে বলতেই হয়। একটাতে তারা দেখিয়ে দিয়েছিল যে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, উপর তলার অফিসারদের থেকে নিচের তলার যারা এসআইআর প্রক্রিয়ায় যুক্ত তাদের কাছে। হ্যাঁ, মানে এভাবে তো সরকারি নির্দেশ যেতে পারে না। সরকারি নির্দেশ তো একটা লেটার হেড থাকবে, একটা লিখিত নথি থাকবে, সেসব কিছু না রেখে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো হয়েছে এবং সেই নির্দেশ রাতারাতি বদল বদল করে ফেলা হয়েছে। আজ একরকম নির্দেশ, কাল একরকম নির্দেশ, এই সমস্ত করা হয়েছে। আরেকটা প্রতিবেদন ছিল, যে প্রতিবেদনে দেখানো হয়েছিল যে 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 সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে এই পশ্চিমবাংলায় এসআইআর করতে, সেই সফটওয়্যারের মধ্যে এমন গন্ডগোল আছে যে বাংলা নামগুলোকে, যেহেতু 2002 এর এসআইআর তালিকাটা ছিল বাংলায়, হ্যাঁ, এবারে ইংরেজিতে করা হচ্ছে। ওই সফটওয়্যারের দোষে, ওই যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম দিয়েছে নির্বাচন কমিশন, সেইটা গন্ডগোল হচ্ছে ওই সফটওয়্যারের দোষে। তো এই সব সত্ত্বেও, এইসব তথ্য থাকা সত্ত্বেও এবং এগুলো আদালতে পেশ হওয়া সত্ত্বেও, সুপ্রিম কোর্ট কিন্তু কিছুতেই প্রক্রিয়াটা থামাতে রাজি হলেন না বিচারপতিরা। এবং এখন 28 তারিখ যে তালিকাটা বেরোবে, সুপ্রিম কোর্ট সর্বশেষ যে আদেশটা দিয়েছেন তাতে বলেই দিয়েছেন যে যদি সবার নাম সব কাজ শেষ না হয় তাহলেও 28 তারিখ তালিকা বার করো। তো এর যে মানেটা কি, এটা বোঝা খুব মুশকিল। মানে আমরা জানতাম ভারতবর্ষ, স্বাধীন ভারতে, যে নির্বাচনটা হচ্ছে নাগরিকদের মত প্রকাশের জায়গা। হ্যাঁ, এখন সেখানে কিছু নাগরিক যুক্ত হলো কি হলো না দেখার দরকার নেই, হ্যাঁ, তালিকাটা বেরিয়ে যাক। এর মানে কি, এইভাবে নির্বাচনের মানে কি, এতে তো আমার বোধগম্য হয় না। আচ্ছা, তো সম্বিত দা, প্রতীক তো স্যারের বিপদ নিয়ে এবং স্যারের যে জটিলতা নিয়ে এবং যে অনিশ্চয়তা নিয়ে অনেকটাই বললো। তো তুমি যদি এটা নিয়ে একটুখানি তোমার মতটা বলো। তুমি যে প্রশ্নটা করেছিলে বাল্মীকি প্রথমে প্রতীককে, এবং সেটাই ঠিক যে এই নির্বাচনের জন্য এসআইআর যে প্রক্রিয়াটা সেটা শেষ হোক না হোক ইত্যাদি হোক, যেই তালিকাটা বেরিয়ে গেল, এই তালিকাটা বেরিয়ে যেতেই কিন্তু আসল যে খেলাটা সেটা শুরু হবে, আসল মজাটা সেইখানে হবে। আহ যতক্ষণ পর্যন্ত প্রাথমিক তালিকা তৈরির কাজ চলছিল, যে প্রাথমিক খসড়া তালিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেই পর্যন্ত পুরো আহ, রাশটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। কারণ সেখানে যে বিএলওরা কাজ করেছেন, তারা প্রকাশ্যে কাজ করেছেন, তাদেরকে সাপোর্ট করেছে তৃণমূল কংগ্রেসের যেসব নেতা কর্মীরা একদম নিচু স্তরে কাজ করছিলেন, তারা তো ব্যাপারটা পরিষ্কার ছিল যে কি হচ্ছে, কতজন ভোটারের নাম বাদ যাচ্ছে, কোন বুথ থেকে কত ভোটারের নাম বাদ গেল, কত লোক স্থানান্তরিত হলো, কতজন মৃত ছিল, কি তালিকার দাঁড়ালো, সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক করা তখনই শুরু করলেন যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে শুনানি শুরু হলো। এবং শুনানি শুরু হওয়ার পরে তিনি তখন কিন্তু আমরা যে যে ঘটনাক্রমগুলো দেখছি, যে বিক্ষোভ মিছিল ইত্যাদি ইত্যাদি হলো, তারপরে সুপ্রিম কোর্টে তিনি পৌঁছে গেলেন, তিনি সওয়াল করলেন, সেটাও একটা নজিরবিহীন ঘটনা হলো। এর সব কারণই হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে পারছিলেন না, বা এখনো ধরতে পারছেন না, যে আলটিমেটলি যে চূড়ান্ত তালিকাটা বেরোবে সেইখানে কোন বুথ থেকে বা কোন কেন্দ্র থেকে কত নাম বাদ যাবে, কত নাম থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেইটা করার জন্য, সেইটার কারণ সেটা হচ্ছিল না, কারণ নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং বাইরে থেকে আসা মাইক্রো অবজারভাররা তারা পুরো ব্যাপারটার দেখছিলেন এবং নথিপত্র যা জমা দেওয়া হয়েছিল সেগুলোকে ভেরিফাই করছিলেন। এটা একটা হিউজ টাস্ক। নির্বাচন কমিশন প্রচন্ড ভাবে এই কাজটা করতে গিয়ে কিন্তু তাদের যে ব্যর্থতা, তাদের যে প্রশাসনিক ব্যর্থতা, সেটা বারবার করে সামনে চলে এসেছে। কারণ যেটা প্রতীকও বলছিল, যে এই হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো, প্রতিটা স্তরে যখন যেরকম হচ্ছে অবস্থা, সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হচ্ছিল। তো সেইটা করতে করতে এমন একটা জায়গায় আসলো, এবং রাজ্য সরকার অসহযোগিতা করেছে, সেটাও আমরা দেখেছি। যে প্রথমে অফিসারদের নাম চাওয়া হয়েছিল, রাজ্য সরকারি অফিসারদের যারা মাইক্রো অবজারভার হতে পারে, নাম দেওয়া হয়নি, সুপ্রিম কোর্ট বলার পরে নাম পাঠানো হয়েছে। তো এই অসহযোগিতা চলছিলই। সেটা থেকে কিন্তু আবার সুপ্রিম কোর্ট এই এখন জুডিশিয়াল অফিসারদের যে নিয়োগ করলেন, তারা ভেরিফাই করবেন এই ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই অ্যাডহক বেসিসে চলছে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই পরিস্থিতিটা তৈরি হোক, এবং তারপরে যাই হোক না কেন, এই প্রতীক যেটা বলে শেষ করলো, যে পুরো প্রক্রিয়াটার পিছনে কি উদ্দেশ্য ছিল, কি হলো, সেটা নিয়ে প্রশ্ন থাকবে। যে তালিকা তৈরি হবে তাতে হয়তো কোনো বৈধ ভোটার বাদ যেতে পারেন, সেইটা নিয়ে প্রশ্ন থাকবে। অবৈধ ভোটারের সংখ্যা যেটা হোক সেটা নিয়ে প্রশ্ন থাকবে। তো পুরো ব্যাপারটা কিন্তু খুব একটা গুলিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। এই চূড়ান্ত তালিকা বেরোনোর পরে বোঝা যাবে, যদি কেন্দ্র ওয়াইজ দেখা হয়, কেন্দ্র বাড়ি দেখা হয়, তাহলে কে কোন পরিস্থিতিতে রয়েছে, কার সুবিধা হলো কার অসুবিধা হলো সেইটা পরিষ্কার হবে। কাজেই চূড়ান্ত তালিকা খুব 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে রাজ্য রাজনীতি নিয়ে অনেকটা আলোচনা হলো। এবারে আমরা চলে যাব জাতীয় রাজনীতির আঙিনায়। আমার প্রশ্ন সোহমের কাছে। জাতীয় রাজনীতিতে সম্প্রতিকালে দুটো বড় ঘটনা ঘটেছে। একটা হয়েছে আহ, রাহুল গান্ধীকে প্রকাশ্যে খুনের হুমকি, এবং তার সাথে কর্ণী সেনার যোগ। সেটা নিয়ে তুমি যদি একটু ছোট করে বলো যে এটা কিভাবে তুমি দেখছো যে এইভাবে যে ঘৃণার রাজনীতি চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলে যুব সমাজের একটা অংশ যেভাবে র্যাডিকালাইজড হচ্ছে, হয়ে তারা যে আগু পিছু না ভেবে আহ, কাজ করে ফেলছে বা সেদিকে এগোচ্ছে, সেটা একটা বিপদ তো বটেই। এবং তার সাথে রাহুল গান্ধী দ্রুত উঠে আসছেন বিরোধী নেতা হিসেবে এবং বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই দুটোর ইন্টারসেকশনেই হয়তো এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। তো তুমি রাহুল গান্ধীকে প্রকাশ্যে করে হুমকি যেটা হলো, এবং এই যে যুবককে ধরা পড়লো কন্ডিশনার কর্মী হিসেবে, তো সেটা নিয়ে তুমি কি কি ভাবছো এবং কিভাবে তুমি জিনিসটাকে দেখছো, যদি তুমি আমাদের একটু বলো। আহ প্রথম কথা হচ্ছে যে এই যে লোকটি যার নাম রাজ সিং বলে জানা গিয়েছে, প্রকাশ্য ভিডিওতে রাহুল গান্ধী এবং আরো 25 জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দিয়েছে। কেন না, তার মনে হয়েছে যে এই বিরোধী সাংসদরা লোকসভার যিনি স্পিকার সেই ওম বিড়লাকে যথাযোগ্য মর্যাদা দেননি। সেই জন্য তিনি সরাসরি ভিডিও করে সেখানে হুমকি দিয়েছেন যে যদি এদেরকে মানে একদম সঙ্গে সঙ্গে গ্রেপ্তার না করা হয় তাহলে তিনি বুঝে নেবেন ব্যাপারটা। এবারে ঘটনাচক্রে এই লোকটি যে রাজ্য থেকে আসছে, রাজস্থান, কোটার লোক। সেই রাজস্থানে সম্প্রতি আমার ঘুরে আসার সুবাদে আমার কিছু অভিজ্ঞতা হলো। যেহেতু রাজস্থান এবং গুজরাট দুটো রাজ্যেই আমার পরপর যাওয়া হলো। সেখানে যে ব্যাপারটা আমি লক্ষ্য করছি যে রাজস্থানের একটু জাস্ট বলে নিয়ে আমি আসল জায়গাটায় আসি, যে রাজস্থানের যে আহ, আমরা যদি ডেমোগ্রাফিটা যদি দেখি একটু, তাহলে রাজস্থান বা গুজরাট দুই ক্ষেত্রেই এই আহ, সংখ্যালঘু মুসলমান মানুষের যে বিপুল অংশের বাস এই দুটো রাজ্যেই, এটা সকলেই হয়তো জানবেন বা জেনে রাখা ভালো। তাদের বাস কিন্তু ক্রমশ গ্রামের দিকে সরে যাচ্ছে। এবং এটা আমাকে একজন মানে শহরে একজন অটো চালক, তিনি পুরো নামটা বলেন না, তিনি নিজেকে মুখী বলে পরিচয় দেন, তার নাম মুক্তিয়ার। তিনি নিজেকে মুখী বলে সব জায়গায় পরিচয় দেন। তিনি এটা আমাকে কিছুটা আভাসে দিলেন যে শহরের জায়গা থেকে তারা ক্রমশ গ্রামের দিকে শিফট করে যাচ্ছে, মানে প্রান্তিক হয়ে যাচ্ছে, আর আরো প্রান্তিক থেকে আরো প্রান্তিক হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে সেখানকার সার্বিক পরিস্থিতি। এবং এই পরিস্থিতিটা বোঝাই যাচ্ছে এটা আজকের তৈরি নয়। এটা বেশ অনেক দিন ধরে এই ধরনের একটা বাতাবরণ তৈরি করা হয়েছে। এইবার এই বাতাবরণের জায়গাতেই আমি যদি আসি, যে এই যে রাহুল গান্ধীর মতো একজন বিরোধী দলনেতা, তাকে এইভাবে খুনের হুমকি দেওয়া যাচ্ছে, যদিও পুলিশ গ্রেপ্তার করেছে এই যুবকটিকে। কিন্তু এখানে তার আগে পরে যে ঘটনাগুলো ঘটছে, যেমন শুধু শুধু তো এই কর্ণী সেনার এই লোকটি নয়, এবং কর্ণী সেনা এবং বিজেপি দুই পক্ষ থেকেই বলা হয়েছে যে আমরা এই ধরনের কোনো হিংস্রতাকে সমর্থন করি না, এবং এই লোকটির সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, খুব ভালো কথা, দায় ঝেড়ে ফেলার মতো নিরাপদ কাজ তো আর হয় না। কিন্তু আহ, এটা ভুলে গেলে চলবে না যে এর আগে পরে যে ঘটনাগুলো ঘটেছে তার অন্যতম হচ্ছে অসমের এখনো যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে মুসলমানদের একঘরে করার হুমকি দিয়েছেন। এবং তাকে নিয়ে এক অন্ধভক্তের তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে যে যদিও সেটি এআই নির্মিত, কিন্তু সেখানে সেই ভিডিওর পিছনের যে ভাবনা, সেটা যে কতখানি ঘৃণা এবং বিদ্বেষে পরিপূর্ণ সেটা তো আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না। যে মুখ্যমন্ত্রী একটি বন্দুক তাক করলেন, যে বুলেটটা গিয়ে লাগলো একজন মুসলমান মানুষের শরীরে। এবং সেটা নিয়ে
এবং হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যে কেস উঠলো, সেখানে আদালতেরও যে বয়ান, সেও অত্যন্ত ন্যক্কারজনক একটা গণতান্ত্রিক দেশের পক্ষেই। মানে এসআইআর নিয়ে একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে অবস্থান, সেটাও যেমন চূড়ান্তভাবে প্রশ্নযোগ্য, প্রশ্ন করা দরকার। সেক্ষেত্রে এই ধরনের নানা কেসে পরপর আমরা আদালতের যে ভূমিকা দেখছি, তার ফলে এই ধরনের ঘটনা, এই ধরনের ভয়ঙ্কর আবহ সেখানে এবং জাস্ট বোধহয় 2 দিন আগের ঘটনা, দিল্লিতে একজন মধ্য 30-এর ভদ্রলোক তার ছেলেকে বাঁচাতে গিয়ে জাস্ট মানে আউট অফ দ্য ব্লু জাস্ট লোকটিকে গুলি করে মেরে দেওয়া হলো। মানে এই ছেলেকে ধরনের বাঁচাতে ঘটনা এই ধরনের ঘটনা ঘটছে, এবং সব থেকে দুঃখের বিষয় এই ধরনের ঘটনার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং আশ্চর্য হচ্ছি না। মানে কি অদ্ভুত একটা সময় পড়লাম যে, মানে এসে পড়লাম আমরা যে এই ঘটনাতে আমরা আর আশ্চর্য হচ্ছি না, আমরা ভেবে নিচ্ছি যে এইটাই তো ঘটবে, মানে এটাই ঘটে যাবে। মানে কখন একটা বিরাট একটা স্ফুলিঙ্গ, একটা বারুদ জ্বলে উঠবে, তবে এগুলো তো বন্ধ হবে, সেটা কবে হবে সেটা নিয়েও ভাবতে ভাবতে আমাদের সময় চলে যাচ্ছে, নিজেদের নানা রকম বিষয়ে ব্যস্ত হয়ে পড়ছি। পরিশেষে এরকম কিছু নিরীহ খেটে খাওয়া সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে। কোথাও কখনো কোনো দলিত ঘোড়ায় চেপে বিয়ে করতে যাচ্ছে বলে তাকে জাস্ট ঘোড়া থেকে টেনে নামিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে এটা মানে কি সময় এসে পড়লাম আমরা। মানে এর সঙ্গে বোধহয় কোনো, মানে আমরা আমাদের সময় আছে, আমাদের সময়টা কি আমাদের দেখতে হবে, মানে মানে অতীতের কোন সময়ের সঙ্গে তুলনা করবো। বরং মনে হয় যে এই সময়টা সব থেকে খারাপ সময়ের মধ্যে আমরা এসে পড়েছি। তো তারই তো হচ্ছে অ্যামালগামেশন আমরা যদি বলি, এই ধরনের হুমকি যে একটা বিরোধী দলনেতাকে এইভাবে খুনের হুমকি দেওয়া যায় প্রকাশ্যে। এবং এবং এখানে আরো ব্যাপার হচ্ছে, মানে অনেকগুলো যেহেতু স্তর রয়েছে এই ধরনের হুমকির, যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এরকম ভিডিও ছেড়ে ভাইরাল করে দেওয়ার মধ্যে একটা যেন একটা পৈশাচিক আনন্দ খুঁজে পাচ্ছে আজকের যুব সমাজ। যেখানে আমাদের যে পরিযায়ী শ্রমিক, নিগ্রহ পরিযায়ী শ্রমিক হত্যা নিয়ে যে পর্বটি হয়েছিল, সেখানে আমাদের যিনি বক্তা ছিলেন, এই সাফিন, যেমন এই রাজস্থানেরই একটি ঘটনা বলছিলেন, যেখানে মুর্শিদাবাদের একজন মুসলমান বাঙালি পরিযায়ী শ্রমিক 2017 সালে আহ, মেরে পুড়িয়ে সেই পুরানোর ভিডিও ভাইরাল করে দিয়েছিল ওই হত্যাকারী লোকটি। এবং সেটি এবং করেছিল তাকে একটি সেলিব্রেটও করা হয়, সেটা নিয়ে সেলিব্রেটও করা হয়, তাকে একটা সেলিব্রেট করা হচ্ছে। মানে সবটা সবটা মিলিয়ে এই ধরনের একটা আবহ আজকে ভারতে তৈরি হলো আজকের, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী সাংসদ থেকে সাধারণ মানুষ কেউই নিরাপদ নয়। হয়তো মানে এইরকম করতে করতে এমন একটা সময় আসবে, এইরকম দক্ষিণপন্থী পার্টির পাশাপাশি দুটি লোক একে অপরকে সন্দেহ করবে এবং একে অপরকে কাটাকাটি করতে শুরু করবে। কারণ আলটিমেটলি তো তাই হবে, কারণ তার লাস্ট অব্দি তো কেউই তো বেঁচে থাকবে না, তাহলে নিজেদের মধ্যে লড়াদড়ি করবে না কি এবারে। এই মানে এই দিকেই বলতে গেলে হয়তো আমরা এগোচ্ছি। এতটা হয়তো ভেবে নয় এখনই উচিত নয়, কিন্তু মানে ভয়াবহতার মাত্রাটা যে স্তরে পৌঁছছে, তাতে এই ধরনের আহ দূর দূর ভবিষ্যৎ, খুব খারাপ ভবিষ্যতের কথাই মাথায় আসে। আমরা অনেক কিছু এখন মানে যা ভাবতে পারিনি তা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আজকে, কাজেই হ্যাঁ যা হ্যাঁ, আমরা যে এখন যে ভাবতে আমরা পারছি ভাবতে না পারিনি। তা যে তা যে দেখতে পাবো না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি এই আর একদম। মানে জাতীয় রাজনীতির বা সেটাকে রাজনৈতিক বিষয় বলা চলে কিনা জানি না, অবশ্য সবই রাজনৈতিক, মানে অরাজনৈতিক বলে কোনো কিছু হয় না, না। সবই ভালো। তা তাও আমি অন্য একটা জিনিসে যাব, সেখানে প্রথমে তোমার একটু ছোট্ট করে তোমার মতামতটা শুনে নেবো, তারপর একটু সম্বিতদার কাছেও যেতে চাই। সেটা হচ্ছে গালগোটিয়াস এবং এই যে এআই ইম্প্যাক্ট সামিট যে হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এবং তুমি যে মুচকি হাসছো, এত সিরিয়াস একটা জিনিস, হ্যাঁ, মানে ভারতবর্ষের এআই এর মানে কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে পা বাড়ানোর একটা এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে সারা বিশ্বে দুর্ভাগ্যজনক ভাবে যেটা ছড়িয়ে পড়লো সেটা হচ্ছে এই গালগোটিয়াস এবং তাদের যে যাকে বলে একটা যে পুরোটা ফিয়াস্কোটা যেটা এটা হলো। তারা যে এটা ফপাটা ফপা চরম ফপা একটা করলো। হ্যাঁ, এবং এই যে পুরো ফুলিয়ে ফাঁপিয়ে একটা ফানুস তৈরি করা, কৃত্রিম বুদ্ধিমত্তাটা দাঁড়িয়ে আছে সমস্ত কিছু মানে কৃত্রিম প্রয়াসের উপরে, ঠিক আছে, এই যে একটা মানে সত্যটা কি আমার দেখার দরকার নেই, হ্যাঁ, আমার বিজ্ঞাপন এবং প্রচার এবং পুরোটাই একটা সমস্ত কিছু পিআর এক্সারসাইজে নিয়ে চলে আসা। এর ফলে যেটা হলো যে এই যে এত বড় সামিট হলো, এত মানে সারা পৃথিবীর বড় বড় রাজনৈতিক নেতা, ইন্ডাস্ট্রি ক্যাপ্টেন্স তারা যে এলেন, হ্যাঁ, এবং সেখানে ভারতবর্ষের আগামী দিনে এআই এর স্ট্র্যাটেজি কি হবে, কি ধরনের ইনোভেশন হচ্ছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট হবে, কিভাবে বিভিন্ন ট্যালেন্টকে গ্রুম করা হবে, ঠিক আছে, আমাদের আমরা আমরা একটা পাওয়ার হাউস হব এআই তে, এবং এআই এর কি কি লাভ আছে, বিপদ কি কি আছে, এই নিয়ে কোনো আলোচনা হলো না।
পুরো আলোচনাটাই দাঁড়িয়ে গেল হচ্ছে যা হয় সোশ্যাল মিডিয়াতে আজকের যুগে, মানে ন্যারেটিভে মিম এবং মজাতে পুরো জিনিসটা পর্যবসিত হয়। তো তুমি এটাকে কিভাবে দেখছো? এবং এই নিয়ে যুব কংগ্রেসও খুব সম্ভবত একটা প্রতিবাদ করেছে। তো হুম হুম। গোটা বিষয়টা কিভাবে দেখছো আমি, তুমি বললে আমি তারপর সম্বিতদার কাছে যাবো, কারণ সম্বিতদার তো এই ফিল্ডে হ্যাঁ সাংবাদিক হিসেবে একটা দীর্ঘ কাজ আছে। তো তুমি বলো, তারপরে সম্বিতদার কাছে যাচ্ছি। হ্যাঁ। আমি ইনফ্যাক্ট সম্বিতদার লেখার থেকে কিছুটা সাহায্য নেবো এই ব্যাপারটা বলার জন্য, কারণ সম্বিতদা সম্প্রতি নাগরিকের সাইটে একটি লেখা লিখেছেন, খুব গুরুত্বপূর্ণ লেখা, যেখানে সম্বিতদা যে প্রশ্নটা তুলছেন যে মানে আমরা এই যে এত ঢাকঢোল পিটিয়ে এআই সামিট করলাম, শেষ পর্যন্ত আমরা আদৌ মানে কি বাজার হয়েই থেকে যাবো, মানে আমরা কনজিউমার বা ক্রেতা হয়েই থেকে যাবো, মানে আমরা কোনো কিছু ইনোভেট করবো না। মানে আজকে ভারতে অবশ্যই যেহেতু এআই একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে গিয়েছে এই মুহূর্তে, এআই ছাড়া সত্যি এখন চলা মুশকিল হচ্ছে। আহ, কারণ এই যে আমি অনেক সময় যেটা করি, যেহেতু আমার একটু পশু পাখিতে আগ্রহ আছে, অনেক সময় কোনো পশু পাখির ছবি তুললাম, সেটা প্রজাতিটা কি বোঝার জন্য অনেক সময় আমি গুগল লেন্সের সাহায্য নিই, সেটাও এক ধরনের এআই। সেটা কোনো একটা ছবি দেখে সে আমাকে ওইটা বুঝিয়ে দেয় যে এটা এই প্রজাতির এই ইয়ে হতে পারে এরকম, বা অনেক সময় একদম এক্সাক্ট ম্যাচও পেয়ে যাই আমি। তো এইভাবে যে এআই আমাদের জীবনে ঢুকে গেছে, সেখানে এটাকে বাদ দিয়ে তো ভাবা সম্ভব নয়। সেখানে একটা আন্তর্জাতিক একটা মিট আপ হচ্ছে, এবং সেখানে এত ঢাকঢোল পিটিয়ে করার হলো, এবং গালগটিয়ার তো একটা ঘটনা হলো, এবং গালগটিয়াদের যে এই যে একদম মানে যেটাকে আমি দিনে ডাকাতি বলছিলাম, সেটা একদম হাতে নাতে ধরা পড়লো এবং তাদেরকে পরে বহিষ্কার করা হলো, সেখানে এক প্রস্থ মুখ পড়লো। এছাড়া নানাবিধ অব্যবস্থার অভিযোগ উঠেছে প্রথম দিনেই। রীতিমতো একটা ক্যাওটিক সিচুয়েশন ছিল। একটি স্টার্ট আপ কোম্পানির কিছু ডিভাইস চুরি হয়ে গিয়েছিল, সেটি পরে আবার উদ্ধার করা গিয়েছে, এবং ডিভাইসটি চুরি হয়েছিল সব থেকে বড় কথা হচ্ছে এক গাদা সিকিউরিটি লোকের সামনে থেকে। তো এই ধরনের যে ফাঁক ফোকর মানে পরিকাঠামোগত জায়গায় যে চূড়ান্ত গাফিলতি, সেটা এসআইআর এর ম্যানেজমেন্ট হোক কি অন্য কিছু, সেই প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই সরকারের যে প্রশাসন তা যে ব্যর্থ হচ্ছে তা কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রমাণ হয়ে যাচ্ছে। তারপরেও সেগুলো যেহেতু মেন স্ট্রিম মিডিয়া উঠে আসবে না, তাও উঠে এসেছে কিছু, অতটাও তো চাপা যাচ্ছে না, খবর বেরিয়ে আসছে। তো এইটা একটা গেল, এবং আলটিমেটলি যে জায়গাটা মানে এআই এর যে টেকনোলজিক্যাল যে জায়গাটা, সেটা নিয়ে আমি যে এআই এক্সপার্টদের থেকে যে জায়গাগুলো জানলাম, সেটা হচ্ছে যে আমরা এমনি অনেক পিছিয়ে থেকে শুরু করেছি অন্যান্য টেক জায়ান্ট দেশের তুলনায়। সেখানে আমাদের আমরা কতটা সেখানে নেতৃস্থানীয় জায়গায় পৌঁছবো সেটা আজকে সত্যি বলা কঠিন। কিন্তু আমি যদি ভাবি যে আজকে এই যে যুব কংগ্রেসের যে প্রতিবাদটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যে যুব কংগ্রেসের যুব কংগ্রেসের কিছু ভলেন্টিয়ার ওখানে গিয়ে ওই জামা খুলে একটা প্রতিবাদ করেছে, এবং সেটা নিয়ে নানা মহলে নানা বিতর্ক উঠেছে। অস্বাভাবিক ব্যাপার, একটা খুব সুশীল ভদ্র জায়গায় গিয়ে এই ধরনের এক ধরনের একটু আউট অফ দ্য ব্লু প্রতিবাদ করা তো একটু বেশ চোখ টানে আর কি লোকজন। তো সেখানে আমি দেখলাম যে কংগ্রেসের পক্ষেরই অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেস এরা এটার বেশ তারাও জোরালো প্রতিবাদ করেছেন যে না, এই জাতীয় কাজ করা উচিত নয়, কারণ এই জাতীয় কাজ করলে আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ করে। বিজেপি তো খুব তুলোধনা করেইছে। জগনমোহন রেড্ডিও দেখলাম বেশ কড়া ভাষা নিন্দা করেছেন। এক কথা আরজেডির ক্ষেত্রে আমি দেখলাম তারা বলেছে যে না, প্রতিবাদটা হওয়া দরকার ছিল, কিন্তু তার প্রতিবাদ ধরন অন্যরকম হতে পারত। এখন বিষয়টা হচ্ছে যে মানে যা অব্যবস্থা ছিল, এবং ভারতের আসল যে এআই নিয়ে যে আসল ভারত কোথায় দাঁড়িয়ে রয়েছে, একমাত্র শুধুমাত্র আমাদের কাছে যেটা আছে সেটা যে মেধা আছে, যে হিউম্যান মানে মানব সম্পদ যেটাকে বলে, সেইটা আমাদের কাছে রয়েছে। সেটা দিয়ে কত দূরে এগোনো যাবে? এই তো চারিদিকে মানে গোটা যে আমাদের যে কর্ম পরিকাঠামো, তারই তো অবস্থা যে নড়বড়ে। সেখানে পুরোটাই তো প্রাইভেটের হাতে চলে যাচ্ছে, মানে কর্মনিশ্চয়তা নেই, কিচ্ছুই তো নেই সেখানে। আর মানে এআই তো একটা আরো উপর তলার একটা জিনিস, সেখানে কতখানি হিউম্যান রিসোর্সকে কাজে লাগিয়ে বা কতখানি এগোনো যাবে, এটা নিয়ে তো একটা সংশয় থেকেই আছে। কারণ এআই এর ওপর ইনভেস্ট করা, ঠিক আছে, ইনভেস্ট করছে সব আমি বুঝতে পারি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটা নিয়ে কাজ করার জন্য যে সার্বিক জায়গাটা যে ভালো থাকা দরকার, যে কোনো বড় আহ, পদক্ষেপ নেওয়ার জন্যই সার্বিক ভাবে তার বেসটা যে ঠিক থাকা দরকার, সেটাই তো আজকে নড়বড়ে হয়ে গেছে। সেখানে তাহলে
মানে সেখানে যদি সামান্য একটা কয়েকদিনের কনফারেন্স করতে গিয়ে যদি এই লেভেলে যদি যাকে আমরা বলি ছড়িয়ে লাট করে, তাতে যদি মুখ না পড়ে, আমার মনে হয় তাতে এই কয়েকটা কর্মীর এই কিছু একটু নন ট্রেডিশনাল প্রতিবাদে তাতে মনে হয় না আন্তর্জাতিক মঞ্চে আমাদের খুব একটা মুখ পড়ে। মুখ পুড়লেও সেটা সেই মানে যে রাষ্ট্র নিজের অপদার্থতা পরিচয় দিয়েছে তার মুখ পুড়লে তাদেরই পুড়বে। আমি চট এইটা করে আমার বক্তব্য। আচ্ছা, আমি চট করে সম্বিদার কাছে চলে যাচ্ছি। এআই ইম্প্যাক্ট সামিট নিয়ে যদি তুমি একটুখানি ছোট্ট করে বলে শেষ করো, তারপরে আমরা একটা আন্তর্জাতিক বিষয়ের দিকে যাব। এআই ইম্প্যাক্ট সামিটের যেটা মূল ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, এই বিতর্কগুলো যে বিতর্কগুলো হয়েছে, গালগটিয়া থেকে শুরু করে কংগ্রেসের যুব কংগ্রেসের বিক্ষোভ, সেখানে বিল গেটস এর না আসা ইত্যাদি ইত্যাদি, সেগুলো হাইলাইটেড হচ্ছে ঠিকই। কিন্তু একই সঙ্গে যেটা হয়েছে এবং যেটা আমারও ধারণা ছিল যে বিভিন্ন টেক কোম্পানি তারা ভারতকে একটা বিশাল বড় এআই এর বাজার হিসেবে দেখছে। গুগল লক্ষ লক্ষ বিলিয়ন, তারা বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করার কথা বলেছে। তারা একটা ফাইবার অপটিক কেবল আমেরিকা থেকে আম, ইন্ডিয়াতে নিয়ে আসবে, সমুদ্রের নিচে দিয়ে তার জন্য বিনিয়োগ করবে বলেছে। সায়েন্স এবং এডুকেশনের ক্ষেত্রে এআই ড্রিভেন টুলস, তাতে ইনভেস্ট করবে। একটা ভাইজ্যাকে বা বিশাখাপত্তনমে একটা এআই হাব তৈরি করবে। অ্যানথ্রোপিক তারা এখানে ব্যাঙ্গালোরে তাদের প্রথম ভারতীয় শাখা খুলেছে। মুকেশ আম্বানি তিনিও বলেছেন যে তিনি 10,000 কোটি টাকার মতো খরচ করবেন, আমি যদি খুব একটা ভুল না বলে থাকি। যে এআই পরিকাঠামো তৈরি করবে এবং সেটা অনেকটাই হবে যে জিওর পরিকাঠামো যেভাবে তৈরি করা হয়েছিল সেই সেই ধাঁচে তৈরি করবেন। সরি, 10 লাখ কোটি টাকা বিনিয়োগ করবে বলেছেন মুকেশ আম্বানি। কিন্তু যে বিপদটা রয়েছে, এবং সেটা নরেন্দ্র মোদীও বুঝতে পারছেন, এবং তিনি এই এআই সামিট থেকে বারবার যে ডাকটা দেওয়ার চেষ্টা করেছেন, যে দক্ষিণ বিশ্বের যে দেশগুলো, উন্নয়নশীল দেশ, যে দেশগুলো, তারা যাতে একটা গণতান্ত্রিকরণ করতে পারে পুরো এই এআই এর ক্ষেত্রে, সেটা যাতে এই কিছু টেক কোম্পানির হাতে বা পশ্চিমী বিশ্বের কাছে, তাদের হাতে যাতে এটা কুক্ষিগত না হয়ে থাকে, সেই বিষয়ের উপর বারবার জোর দিয়েছেন। এবং তিনি এটাও বলছেন যে ভারতে এমন মডেল তৈরি করতে হবে, এআই মডেল তৈরি করতে হবে যেটা বিদেশে ডেলিভার করতে পারবে। তার কারণ হিসেবে তিনি বলেছেন যে ভারত এমন একটা জায়গা, এত বৈচিত্র্য রয়েছে, সেইখানে এই ধরনের মডেল যদি কাজ করে তাহলে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করতে পারবে। কিন্তু তার জন্য যে পরিকাঠামো দরকার, সেইটা কিন্তু ভারত এখনো তৈরি করতে পারেনি। সেমিকন্ডাক্টর চিপ বানানোর ক্ষেত্রে কারখানা তৈরি হচ্ছে ঠিকই, ভারতীয় মডেল তৈরির কাজ শুরু হয়েছে, কিছু কিছু কাজ হচ্ছে। ভাষিণীর মতো একটা ভাষার মডেল তৈরি হয়েছে, এআই মডেল তৈরি হয়েছে বিভিন্ন ভারতীয় ভাষার জন্য। এগুলো হচ্ছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে থেকে দৌড়টা শুরু করেছি। তার থেকেও যেটা খুব গুরুত্বপূর্ণ, বাল্মীকি, সেটা হচ্ছে যে এই যে এআই এর একটা রাশ আসছে, একটা ওয়েভ আসছে, তার জন্য আমাদের যে ওয়ার্কফোর্স, আমাদের মেধা আছে, সবকিছু ঠিক আছে, প্রচুর ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা ইনোভেশনে কাজ করছেন, ইনোভেশনের ক্ষেত্রে খুব জোর দেওয়া হচ্ছে, স্টার্ট আপের ক্ষেত্রে খুব জোর দেওয়া হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু সাধারণ যে ওয়ার্কফোর্স কে তৈরি করা এআই এর জন্য, কারণ আমরা এটা তো বুঝতেই পারছি যে এন্ট্রি লেভেল যে কাজগুলো রয়েছে, যে কোনো কর্মক্ষেত্রের যে কাজগুলো রয়েছে, যে কোনো ক্ষেত্রে, সেইগুলো আস্তে আস্তে এআই কিন্তু খেতে আরম্ভ করবে। সেই চাকরি খাওয়া আমরা যেরকম বলি, সেই চাকরি খাওয়াটা শুরু হয়েছে খানিকটা। এবারে তার জন্য যে ওয়ার্কফোর্স তৈরি করতে হবে আমাকে, যাতে বেকারত্ব অলরেডি 5% অফিসিয়ালি স্বীকার করে নেওয়া হয়, সেই বেকারত্বের হার যদি আরো বাড়ে, এই এত ছেলে মেয়ে তারা পড়াশোনা করে আসবে কর্মক্ষেত্রে, কিন্তু তারা যদি চাকরি না পায়, তারা যদি এআই এর এই পরিকাঠামোর মধ্যে নিজেদেরকে খাপ খাওয়াতে না পারে, তারা যদি না জানে যে তারা কি ধরনের কর্মদক্ষ হলে এআই এর এই দুনিয়ায় তারা কাজ পাবে, আহ, সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। এবং সেটার জন্য আমার মনে হয় না এখনো পর্যন্ত ভারত তৈরি আছে বা তৈরি হচ্ছে। আমি এবারে চলে যাব একটি আন্তর্জাতিক বিষয়, আমার প্রশ্ন অর্কর জন্য। অর্ক, আহ, এই যে ডোনাল্ড ট্রাম্প যে বোর্ড অফ পিস তৈরি করলেন এবং সেখানে একাধিক দেশ এলো, এবং সেই দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ আছে যাদের আশাটা অনেককে বিস্মিত করেছে, কারণ তাদের মার্কিন তথাকথিত মার্কিন সাম্রাজ্যবাদ বলতে আমরা যা বুঝি, এই সাম্রাজ্যবাদের বিরোধিতা করার একটা দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও তারা এই বোর্ড অফ পিসে এলেন। এবং একটা নতুন ধরনের রাজনৈতিক মানে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা নতুন ধরনের কোয়ালিশন তৈরির কথা যে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সাথে আমরা দেখতে পাচ্ছি মার্কিন সুপ্রিম কোর্টের সঙ্গে মার্কিন কংগ্রেসের সাথে মানে মার্কিন সুপ্রিম কোর্টের সাথে সংঘাত লেগে গেছে আহ, আহ, সরকারের, এবং তা মূলত তারিফ নিয়ে। তো এই যে আন্তর্জাতিক বিষয়, এবং যার কেন্দ্রবিন্দু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, এই নিয়ে তুমি যদি একটু কিছু বলো। আমি প্রথমে যে তুমি যেটা দ্বিতীয় বিষয়টা বললে সেটা নিয়ে যদি শুরু করি তাহলে দেখবো যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কেবলমাত্র যে তার দেশের মানুষের থেকে প্রতিরোধ ফেস করছেন সেরকম না, মার্কিন বিচার ব্যবস্থাও কিন্তু তার সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। এবং এটা খুব স্পষ্টভাবে কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট তারা যেটা জানিয়েছে যে এই যে বিপুল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিয়েছেন সেটা তিনি চাপাতে পারেন না। এবং 9 জন বিচারপতির মধ্যে আমরা জানি যে 6 জন বিচারপতি কিন্তু আসলে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং 3 জন বিচারপতি ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে ছিলেন। 6-3 মার্কিন আদালত এই 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 রায়টা দিয়েছে। তবে এটা এটা আমাদের জন্য খুব ইন্টারেস্টিং, খুব ভালো, কারণ ভারতের উপর যে 18% ট্যারিফ সেটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ট্রাম্প সঙ্গে সঙ্গে যেটা বলেছেন যে সব দেশের আমদানির উপর 10% হারে নতুন ট্যারিফ বসানোর কথা কিন্তু ট্রাম্প তারপরেই বলেছেন। কাজে এটা কি হয় সেইটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। আর প্রথম যেটা সেটাও তো খুব নতুন বিষয় নয়, আমরা জানতামই যে মানে অনেকদিন ধরেই আমরা আমরা দেখছিলাম যে ট্রাম্প আসলে চেষ্টা করছেন এই বোর্ড অফ পিসের মাধ্যমে গাজাকে পুনর্গঠনের কথা বলে আসলে জাতিসংঘের সমান্তরালে একটা নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংগঠন গড়ে তোলবার তিনি চেষ্টা করছেন। এবং আমার যেটা এবারে খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন তারা তো অবজারভার হিসেবে তারা পার্টিসিপেট করেছিল, আর এর বাইরেও সব মিলিয়ে 47টা দেশ পার্টিসিপেট করেছিল। এবং যেটা তুমি বললে একটু আগে, ভিয়েতনাম তারা এটায় অংশ নিয়েছে। আমরা আজকের এই আমাদের আলোচনা যে বিষয়টা দিয়ে শুরু করেছিলাম, প্রতিকুর রহমানের তৃণমূলে চলে যাওয়া, আর আমরা আলোচনার একদম শেষের দিকে এসে কথা বলছি যে এই যে এটা কার্যত বানরের পিঠে ভাগের মতো করে আসলে যে একটা মার্কিন পরিকল্পনা তার অংশীদার হতে আমরা দেখছি ভিয়েতনামকে। কাজেই এটা বোধহয় খুব সুখের সময় নয়, এটা একেবারেই আনন্দের সময় নয়, এটা একটা ব্যাপক যন্ত্রণার সময়, বিশ্বাস ভঙ্গের সময়। এবং আহ, বিশেষ করে 20 শতকের যে রাজনীতি, 20 শতকের যে স্বপ্ন, সেগুলোর সাথে একটা বড় রকমের প্রতারণার মধ্যে দিয়ে বোধহয় গোটা পৃথিবী যাচ্ছে। কিন্তু এর বাইরে টুকরো টুকরো কয়েকটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আমরা খেয়াল করেছি সকলে যে তিনি এই বোর্ড অফ পিসের বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে একদম প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আমি যদি খুব ভুল না করি, শান্তির দূত বলেছেন, দক্ষিণ এশিয়ার রক্ষাকর্তা বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন এবং বিপুল প্রশংসা করেছেন। এবং ট্রাম্পও মনে করিয়ে দিতে বলেননি যে তার একদম সরাসরি উদ্যোগের ফলেই ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারানোর থেকে রক্ষা পেয়েছে। কাজেই সব, তবে যেটা আরেকটা বিষয় যে ট্রাম্প যেটা অন্তত দাবি করেছেন যে তিনি একেবারেই চান না যে রাষ্ট্রসংঘ বা সেটাকে অকার্যকরী করে তুলতে। তার বক্তব্য হচ্ছে যে এই বোর্ড অফ পিস সেটা রাষ্ট্রসংঘের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, প্রয়োজনে তিনি রাষ্ট্রসংঘকে আর্থিক সাহায্য করবেন ইত্যাদির মাধ্যমে সেটা আসলে রাষ্ট্রসংঘকে সাহায্যই করবে। কিন্তু এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে যে ট্রাম্প হয়তো রাষ্ট্রসংঘকে সরিয়ে দিয়ে বা তাকে দুর্বল করে একটা বিকল্প একটা একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তুলতে চাইছেন, যেটা হয়তো আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। কাজে এটা একটা খুবই ইন্টারেস্টিং সময়, খুব আতঙ্কেরও সময়, একটা অন্যরকম সময়ের মধ্যে বোধহয় আমরা ঢুকে পড়লাম। বেশ, বেশ, আমি চলে যাব আমাদের পরবর্তী আন্তর্জাতিক বিষয়ে, সম্বিতদার কাছে। এবং আরেকটি জিনিস যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আলোড়ন তুলেছে, কিন্তু তাতে দুঃখজনকভাবে পৃথিবীর প্রায় সমস্ত নাম, মানে বড় বড় নাম, নামি দামি মান্যগণ্য লোকজন, আহ, তারা ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে রাজপুরুষ থেকে শুরু করে অনেকের নাম উঠে এসছে। এটা জঘন্য কেলেঙ্কারি, এবং এত বড় কেলেঙ্কারি খুব সম্ভবত মানুষের ইতিহাসে বা আমাদের আধুনিক ইতিহাসে খুব বেশি নেই। এবং যত তার মানে ফাইলস গুলো যত বেরোচ্ছে, মানুষ শিহরিত হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন। এবং সেটি আর কিছুই নয়, সেটা হচ্ছে এপস্টিন ফাইলস। এপস্টিন ফাইলস এর অলরেডি কয়েক মিলিয়ন ফাইল বেরিয়েছে, আরো কিছু কয়েক মিলিয়ন ফাইল কংগ্রেসের কাছে আছে, যা হয়তো
ভবিষ্যতে প্রকাশিত হবে। তার বেশ খানিকটা রিডাক্টেড অবস্থায় বেরিয়েছে, বিভিন্ন জায়গায় নাম কালো করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও লোকজন অনুসন্ধান করে যেসব তথ্য বার করতে পেরেছেন, শিউরে ওঠার মতো সাংঘাতিক ব্যাপার স্যাপার। তো এটা দেখা যাচ্ছে যে মানে পৃথিবীর নাম করা তথাকথিত শ্রদ্ধেয় বহু নাম, এবং শুধু মানে নোয়াম চমস্কির মতো চিন্তাবিদ, তার হয়তো নাম কোন রকম কেলেঙ্কারিতে জড়িত হয়নি, কিন্তু তার এপস্টেইনের সাথে যে বন্ধুত্ব, সেটা মানুষকে বা সেটা তার অনুগামীদের, তার ভক্তদের খুবই অস্বস্তিতে ফেলেছে। অন্যদিকে আমরা দেখছি যে ব্রিটেনের রাজার ভাই, যিনি একদা প্রিন্স অ্যান্ড্রু নামে ছিলেন, এখন তিনি শুধুমাত্র অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন, তিনি গ্রেফতার হয়েছেন। এবং তার শেল শকড বলা চলে, শেল শকড ছবি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, তিনি বিশ্বাসই করতে পারছেন না তিনি গ্রেফতার হয়েছেন। এবং সেটা না করতে পারার একটা বড় কারণ হচ্ছে যে সাধারণত আমরা জেনে থাকি যে এই ধরনের ক্ষমতাশীল লোকজন, রানীর ছেলে, তাকে গ্রেফতার করা হয়েছে এটা মানা যায় না। এবং মানা যায় না অর্থাৎ মানে তারা কখনো এরকম দেখেনি, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা কখনো যাননি, তো তার শেল শকড হয়েছে। এবং তিনি দেখছেন যে তার সতীর্থরা সাগরের ওপারে তারা দিব্যি আছে, তারা ঘুরে টুরে বেড়াচ্ছে। এবং শুধু সাগরের ওপারে না, আমাদের দেশেও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, আহ, তার নামও এফস্টিন ফাইলসে এসেছেন। এবং আমাদের দেশের যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তারা দেখিয়েছেন যে এই বিষয়ে হরদীপ সিং পুরী যে যে দাবিগুলো করেছেন, যে তিনি এক্সটিনকে মাত্র 2-3 বার হয়তো ইমেলে যোগাযোগ হয়েছে, ঠিক আছে, এমন কিছু ইভেন্টে হয়তো কথা হয়েছে যেখানে তিনি মানে জানতেনও না, অনেকের মধ্যে একজন ছিলেন। এফস্টিন কি করে বেরিয়েছেন সে সম্বন্ধে হরদীপ সিং পুরীর কোনো ধারণাও ছিল না, যদিও তিনি নিউ ইয়র্কে দীর্ঘদিন ইউএন অ্যাম্বাসেডর, ভারতের ইউএন অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন সেখানে। এবং ততদিনে জেফরি এপস্টিন একজন কনভিক্টেড ক্রিমিনাল হিসেবে তার শাস্তিও হয়ে গেছে, তার সেক্স অফেন্ডার লিস্টে নামও আছে, রেজিস্ট্রিতে নামও আছে। তা সত্ত্বেও হরদীপ সিং পুরী এপস্টিনের সাথে দেখা করেছেন। এবং বিভিন্ন ইমেলে নানা রকম ব্যান্টার যে দেখা গেছে দুজনের মধ্যে, তাতে এ কথা বলা চলে না যে তারা তাদের মধ্যে শুধুমাত্র সৌজন্যমূলক আলাপ ছিল ক্ষণিকের জন্য, তার থেকে একটু গভীরই মনে হচ্ছে সম্পর্কটা। যেটা আশ্চর্যজনক সেটা হচ্ছে যে হিলটন হোটেলের প্রেসিডেন্ট বা এই জাতীয় মানে উচ্চপদস্থ একজন কর্তা, তিনি এপস্টিনের সাথে যোগাযোগের ক্ষেত্রে পদত্যাগ করেছেন। আহ, এবং এছাড়া দেখা গেছে যে প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার হয়েছে। কিন্তু আমাদের দেশে হরদীপ সিং পুরীর বিরুদ্ধে বিরোধীরা বারবার আওয়াজ তোলা সত্ত্বেও সরকারের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়ার কোনো রকম প্রয়াস দেখা যাচ্ছে না। তো এই নিয়ে সম্বিতদা যদি তুমি কিছু বলো, আহ, যে তুমি কিভাবে দেখছো বিষয়টা। এপস্টিন ফাইলে যা যা বেরোচ্ছে তা ভয়ঙ্কর তথ্য বেরোচ্ছে আর কি, যে এবং সেটা একটা অদ্ভুত যে নেটওয়ার্ক, পৃথিবীর সারা বিশ্বের যে এলিট মানুষজন যারা রয়েছেন, সে রাষ্ট্রপ্রধান হন, চিন্তাবিদ হন কেউ, বা শিল্পপতি হন, এবং যারা লবি করেন জেনারেলি আমেরিকাতে তো সেটা আইনত সিদ্ধ, সেই সব আমরা খুব মানে পাতি বাংলায় যাকে দালাল বলি, সেই ইন্টারন্যাশনাল লেভেলের দালাল, তাঁরা কিন্তু এপস্টিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এবং তাদের মধ্যে ইমেল চালাচালি হয়েছে, দেখা হয়েছে। এপস্টিনের যে ভয়ঙ্কর কুখ্যাত যে তার দ্বীপ, সেখানে যে প্রাসাদ, সেখানে যাতায়াত হয়েছে কিছু কিছু মানুষজনের, ইনক্লুডিং বিল ক্লিন্টন, সেসব সামনে এসেছে। এখন এটা পরিষ্কার যে এপস্টিন যে সেক্স র্যাকেট চালাতেন, এবং কম বয়সী বা নাবালিকাদের নিয়ে যে সেক্স র্যাকেট চালাতেন, তাতে অনেকেই ভাগীদার ছিলেন। এতে একটা ছোট্ট মজার জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই এপস্টিন নিয়ে যখন আমি একটু গবেষণা করার চেষ্টা করেছি, এবং আহ, একটি এআই টুল ব্যবহার করছিলাম তার জন্য, খানিকটা রিসার্চ করার জন্য, সেইখানে বারবার করে একটি শব্দ, একটি লাইন প্রতিটি প্যারাগ্রাফের শেষে আসছিল, যে এপস্টিন ফাইলে নাম পাওয়া গেছে মানেই তিনি কিন্তু কোনো অপরাধ করেছেন বলে প্রমাণ হয় না, প্রতিটি প্যারাগ্রাফের পরে পরে। তো এই সেই এআই টুলকে যখন আমি কনফ্রন্ট করলাম যে তুমি এই কথাটা কেন বারবার বলছো, তোমায় কেউ কি শিখিয়ে দিয়েছে, তখন খুব ডিফেন্সিভ হয়ে গেল। বললো না না, এটা আমি সাংবাদিক যারা রয়েছেন তারা যাতে মিস ইউজ না করেন, ভুল না বুঝেন পুরো ব্যাপারটা, তার জন্য আমি বারবার বলছি। কিন্তু সেটা একটা খুব মজার ব্যাপার, কিন্তু এর পিছনের যে জায়গাটা রয়েছে, যে পৃথিবীর ক্ষমতাশালীরা এক হও, এবং
তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে ম্যানিপুলেট করা, তার একটা ন্যারেটিভ তৈরি করা, এবং আমার ধারণায় এআই টুলের মাধ্যমেও সেই কাজটা তারা করছেন। যার জন্য অনেক নাম কি কালো করে দেওয়া হয়েছে, অনেক মুখকে কালো করে দেওয়া হয়েছে, কিছু কিছু জাস্টিফাইড, যে যারা মহিলারা ছিলেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের মুখ ব্লার করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো অনেক ফাইল আসেনি বাইরে। এর থেকে যেটা বেরিয়ে আসে যে দুনিয়ার ক্ষমতাশালীরা হয়েছেন, তারা এপস্টিনকে ব্যবহার করেছেন তাদের নেটওয়ার্কিং এর জন্য, তাদের পলিসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এপস্টিন একজন বড় মাপের দালাল ছিলেন। তার সঙ্গে তিনি সেক্স র্যাকেট চালাতেন, সেটাকেও তিনি এই দালালির কাজে বা নেটওয়ার্কিং এর কাজে খুব ভালো ভাষায় বলতে গেলে ব্যবহার করেছেন। এখন যে প্রশ্নটা সবচেয়ে বড় সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে কয়েকজনের নাম এসেছে এপস্টিন ফাইলে এখন পর্যন্ত, তার মধ্যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আহ হরদীপ সিং পুরী কেন্দ্রীয় মন্ত্রী, এবং অনিল আম্বানি ভারতীয় শিল্পপতি। এখন যেখানে প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু, মানে তার পদবি কেড়ে নেওয়া হয়েছে, অ্যান্ড্রু, তিনি অ্যারেস্টেড হচ্ছেন। তার জন্য সেখানের সরকার, ব্রিটেনের সরকার প্রায় পড়ে যায় অবস্থা হয়েছিল যে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ অ্যান্ড্রু যে সময় এপস্টিনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, সেই সময় কিন্তু তিনি আহ, ব্রিটেনকে প্রতিনিধিত্ব করেছেন একটা সময় নিউ ইয়র্কে। তার বিরুদ্ধে ব্যবস্থা এরকম ভাবে নেওয়া হয়েছে, এবং সেটাও খুব জটিল ভাবে নেওয়া হয়েছে। যে পুলিশের যে বিবৃতি এসেছিল প্রথমে, সেখানে বলা হয়েছে 60 বয়সী একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার অ্যান্ড্রুর নাম নেওয়া হয়নি। আম, কিং চার্লস তিনি এখন বলেছেন যে আইন আইনের পথে চলবে। পুরো আহ, রাজ রাজ পরিবার তারা খুব বিভ্রান্ত হয়ে পড়েছেন, যে রাজতন্ত্র সেটা ভেঙে পড়বে কিনা সেই নিয়ে আলোচনা হচ্ছে, ইত্যাদি হচ্ছে। বিভিন্ন দেশের ক্ষেত্রে আমি খুব ডিটেলে যাচ্ছি না, আমাদের সময় অতটা নেই। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নেতার বিরুদ্ধে, যাদের নাম এপস্টিন ফাইলে এসেছে, তাদের বিরুদ্ধে হয় তদন্ত হচ্ছে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতবর্ষ এমন একটি জায়গা, সেখানে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এবং হরদীপ সিং পুরী তিনি নিজে সাংবাদিক সম্মেলন করেছেন, করে বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ তিনি দেখা করেছেন, তার সাথে কথা হয়েছে, কিন্তু তিনি কোনোদিন তার ওই কুখ্যাত দ্বীপে যাননি, তিনি তার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। কিন্তু তিনি কেন দেখা করেছেন, তিনি ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়, একটা থিঙ্ক ট্যাঙ্ক, তারাও অ্যাডভোকেসির কাজ করতো বা করে। সেইখানে সেই সূত্রে তিনি নাকি দেখা করেছিলেন। ভারতের অ্যাম্বাসেডর হয়ে হরদীপ সিং পুরী ছিলেন আমেরিকাতে। তো তিনি কেন দেখা করেছিলেন, তিনি কি করেছেন, যে তথ্যগুলো সামনে আসছে যে তিনি এপস্টিনের একজন সহযোগী, তার ভিসার ব্যবস্থা করার জন্য তদবির করেছিলেন ভারতীয় কনসুলেটে, সেরকম কথাও রয়েছে। তিনি চেয়েছিলেন যে ভারতবর্ষে আসুন এপস্টিন, এবং এখানে এসে বিনিয়োগ করুন, বিভিন্ন যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই সবের ক্ষেত্রে। সেই নিয়েও কথাবার্তা হয়েছে। তো কি এক্স্যাক্টলি হয়েছে, সত্যি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরীর এমন কোনো যোগাযোগ ছিল কিনা, অন্য কেউ যোগাযোগ রেখেছিলেন কিনা, অন্য কারো হয়ে কাজ করেছিলেন কিনা, নরেন্দ্র মোদী কেন এপস্টিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়েছিল, বা অনিল আম্বানির কি দরকার ছিল এপস্টিনের সঙ্গে যোগাযোগ করার, এই পুরো বিষয়টা নিয়ে কোন রকমের তদন্ত করার কথা উঠে আসছে না। সেটা রাহুল গান্ধী বারবার সংসদেও তুলেছেন এই বিষয়টি, তারা চাপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে এটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে, যাতে এই ন্যারেটিভটাই আর বড় করে না আসতে পারে, সেই চেষ্টা করা হচ্ছে। এবং তারা জানেন যে হরদীপ সিং পুরীর বিরুদ্ধে যদি সত্যি তদন্ত করতে হয়, তাহলে নরেন্দ্র মোদীর কি যোগাযোগ ছিল সেটা নিয়ে তদন্ত করতে হবে, সেদিকে কেউ যাবে না। এবং অনিল আম্বানিকে নিয়েও তদন্ত করতে হবে, আহ, সেটাও অ্যাভয়েড করার চেষ্টা হচ্ছে। কাজে এইটা হচ্ছে ট্র্যাজেডি, যে অন্যান্য দেশে, এবং এই ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের যিনি আম, প্রধান ছিলেন সেই সময়ে, যখন হরদীপ সিং পুরী এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, নরওয়ের মন্ত্রীও হয়েছিলেন তিনি, তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, তদন্ত চালু হয়েছে, কিন্তু হরদীপ সিং পুরীর বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। তো এইটা হচ্ছে ট্র্যাজেডি, যে ক্ষমতাশালীরা এক হয়েছিলেন, তারা একটা ভয়ঙ্কর নোংরা একটি র্যাকেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বা যিনি যুক্ত ছিলেন তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এখন তারা ভান করছেন তারা কিছুই জানতেন না, কিন্তু এটা কখনো হতে পারে না। কিন্তু তারপরেও এই ভারতের মাটিতে
যে অ্যাকাউন্টেবিলিটি দেখানোর কথা একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে যা দেখানোর কথা, সেই অ্যাকাউন্টেবিলিটি কিন্তু দেখানো হচ্ছে না, এবং সেই নিয়ে কোনো তদন্ত হচ্ছে না, কথা হচ্ছে না। এইটা হচ্ছে ট্র্যাজেডি আমাদের ভারতীয় ব্যবস্থায়। এবং সাধারণ মানুষও হয়তো এফস্টিন ফাইল নিয়ে অত উত্তেজিত নন, তারা সেইটা নিয়ে অত ভাবিত নন, তার জন্যই হয়তো এটা নিয়ে কোনো রকমের তদন্ত হচ্ছে না বা করাতে চাইছে না কেন্দ্রীয় সরকার বা বিজেপি। তারা জানেন যে এটা খুব একটা বড় ইস্যু হবে না। অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস চেষ্টা করেছে বিরোধী দল হিসেবে এটাকে সংসদে তুলে ধরার, কিন্তু আমাদের দেশে দায়িত্ব দিয়ে, নীতিগতভাবে দায়িত্ব নিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর সাম্প্রতিক কোনো উদাহরণ আমরা যেহেতু দেখিনি, আহ, সেহেতু আমরা খুব একটা আশাবাদী হতে পারছি না যে এই নিয়ে ভবিষ্যতে বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনার। তো খেলা দিয়ে শেষ হোক, যেরকম সংবাদপত্র যেরকম খেলার পাতা দিয়ে শেষ হয়, তেমনি আজকের আলোচনাটা খেলা দিয়ে একটু শেষ হোক। টি-20 বিশ্বকাপ তো চলছে। তো এই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে ডামাডোলটা তৈরি হলো এবং এত রকম ঘটনা ঘটলো, সেটা নিয়ে প্রতীকটা আমাদের সাইটে লিখেওছে। প্রতীকটা, তোমার কাছে একটা বিষয় আপনি যদি জানতে চাইবো, এই যে পুরো ব্যাপারটা ঘটলো এবং তার আবহে এই যে ইংল্যান্ডের যে দ্য 100 বলে যে লিগটা হয়, এখানে হঠাৎ করে একটা খবর ভেসে উঠলো যে এই লিগে যে 4টি দলের ভারতীয় মালিকানা রয়েছে, তার মধ্যে আম্বানিরাও একটি দলের, ওভাল ইনভিনসিবলস এর মালিকানা। আহ, এই ভারতীয় মালিকানার যে অধীন যে দলগুলো, তারা নাকি কোনো পাকিস্তানি প্লেয়ারকে পরবর্তী যে অকশন হবে 2026-এর দ্য 100 লিগের যে অকশন হবে, তার এখানে পাকিস্তানি প্লেয়ারদেরকে নেবে না, বয়কট করবে। এবং সেটা নিয়ে বেশ বিতর্ক তৈরি হলো। এবং আমার যতদূর জানা সাম্প্রতিক খবর পাওয়া অব্দি যে ইসিবি সম্ভবত এইরকম কোন রকম কোনো বয়কটের সিদ্ধান্তকে বরদাস্ত করবে না, এরকম কিছু একটা জানিয়েছে। তুমি এই পুরো ব্যাপারটা যদি একটু আমাদের বলো, তুমি যদি একটু দ্য 100 লিগটা নিয়ে একটু যদি বলো, এবং তারপরে তার এই যে গোটা ব্যাপারটাই ভারত পাকিস্তান নিয়ে এই যে চূড়ান্ত রাজনীতি, যেটা রাজনীতিকরণ যেটা হয়েছে, আজকে ভারতীয় ক্রিকেটের এবং একটি চূড়ান্ত হিন্দুত্বকরণ হয়েছে, তার আবহে পুরো ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দ্য 100 সম্পর্কে আমাদের এখানে খুব বেশি এটা সংবাদ মাধ্যমে আহ, লেখালেখি বা আলাপ আলোচনা সাধারণত হয় না, এতদিন হয়নি। যদিও বেশ কয়েক বছর হয়ে গেল প্রতিযোগিতা ইংল্যান্ডে চলছে। তার কারণ হচ্ছে যে আমাদের এখান থেকে তো বিসিসিআই কোনো ক্রিকেটারকে বাইরের কোনো লিগে খেলতে যেতে দেয় না, ফলে ওখানে কোনো ভারতীয় ক্রিকেটার নেই সেই জন্য। আর দ্য 100 চলা উচিত কিনা তা নিয়ে ইংল্যান্ডেও বিতর্ক আছে। তার কারণ এটা একটা নতুন একটা ফরম্যাট ইসিবি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, তারা মাথা থেকে বার করেছে যে 100 বলের খেলা, 20 ওভারই হয় কিন্তু 5 বলে ওভার। হ্যাঁ, এবং একসঙ্গে ছেলেদের এবং মেয়েদের লিগ চলে, বিনোদন প্রধান ব্যাপার আর কি। এবারে যেটা নতুন সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে গত বছরের দ্য 100 লিগটা হওয়ার পরে সেই লিগগুলো, যে মানে ফ্র্যাঞ্চাইজ মালিক যারা ছিল সেখানে পরিবর্তন এসেছে আর কি, নতুন করে দলগুলোকে নিলাম টিলাম করে। তাতে ওই 8টা দলের মধ্যে 4টে দল যারা কিনেছে তারা হচ্ছে আমাদের এখানকার বিভিন্ন আইপিএল দলের মালিক। এই 4টে দল হচ্ছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। তো এই গত 19শে ফেব্রুয়ারি বিবিসি, ওখানকার আমরা জানি যে একটা আধা সরকারি সংবাদ মাধ্যম এবং সারা পৃথিবীতে খুবই সমাদৃত সংবাদ মাধ্যম, বিবিসির একজন ক্রীড়া সাংবাদিক টম গ্রান্ডি, তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেন গত 19 তারিখ। এই প্রতিবেদনে বলা হয় যে এই যে 4টে দল আছে যেগুলোর মালিকরা অন্তত আংশিকভাবে ভারতীয়, অর্থাৎ মালিকানা আংশিকভাবে ভারতীয়, সেই দলগুলো নাকি ঠিক করেছে যে এই সামনে 11 এবং 12ই মার্চ 100-এর জন্য নিলাম হবে, যেমন আমাদের এখানে আইপিএল এর খেলোয়াড় নিলাম হয়। তাতে নাকি কোনো পাকিস্তানি ক্রিকেটারকে এরা নেবে না। এখন এইটা যেই মাত্র প্রকাশিত হয়, সঙ্গে সঙ্গে গোটা ক্রিকেট দুনিয়া এটা নিয়ে একটা আলোড়ন পড়ে যায়। তার কারণ এইভাবে অমুক দেশের ক্রিকেটারকে নেব না, এইটা তো কেউ বলতে পারে না, মানে এটা সরাসরি যাকে বর্ণবিদ্বেষ বলে সেই দিকে চলে যায়। ভারতের ক্ষেত্রে ঠিক আছে, তবু এটা বোঝা গেল যে যেহেতু ভারত আর পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রায় নেই বলা চলে। হ্যাঁ, এবং সেই 2008-এর যে 26/11-র যে সন্ত্রাসবাদী আক্রমণ, তারপর থেকেই
ভারতে আসার জন্য পাকিস্তানিদের ভিসা দেয়া হবে না ইত্যাদি, বা দেশের মধ্যে ক্রিকেট খেলা হবে না, এরকম একটা দুই দেশের সরকার ঠিক করে রেখেছে। সে কারণে সেটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু অন্য একটা তৃতীয় একটা দেশ, ইংল্যান্ড, সেখানে একটা লিগ হবে, সেখানে সেই দেশের যে আইন কানুন, সেই সেই অনুযায়ী লিগটা হবে অবশ্যই। হ্যাঁ, সুতরাং সেখানেও এখানকার লোকেরা, ভারতীয়রা যেহেতু দলের মালিক, সেহেতু তারা এই জিনিস চালাবে। হ্যাঁ, এটা তো সেই দেশের লোকেরা কেনই বা মেনে নেবে? হ্যাঁ, মানে পাকিস্তানিরা মানবে কিনা তার থেকে বড় কথা যে ইংল্যান্ডের লোকেরা কেন মানবে। এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাইকেল ভন, তিনি ইতিমধ্যে প্রকাশ্যে বলেছেন, হ্যাঁ, যে এইটা কিন্তু মেনে নেওয়া চলে না। এই মুহূর্তে ভারতে রয়েছে যে ইংল্যান্ড ক্রিকেট দল, মানে ভারত শ্রীলঙ্কা মিলিয়ে যে T20 বিশ্বকাপ হচ্ছে সেটা খেলতে এসেছে, তার যে অধিনায়ক হ্যারি ব্রুক, হ্যাঁ, তিনিও বলেছেন যে যদি শেষ পর্যন্ত এটা সত্যি হয় যে পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে পারলো না, সেটা খুব দুর্ভাগ্যজনক, কারণ পাকিস্তান একটা গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলিয়ে দেশ। এরপরে আজ, মানে ফেব্রুয়ারি 23 তারিখ, যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, তারা একদম সরকারিভাবে এই যে ফ্র্যাঞ্চাইজ গুলো আছে তাদের জানিয়েছে যে আমাদের দেশে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আইন আছে, সেই আইন মেনে সকলকে চলতে হবে। সুতরাং এই জিনিস কিন্তু যেন না ঘটে। এখন শেষ পর্যন্ত কি ঘটবে আমরা জানি না। আজকে আমরা যে দুনিয়ায় দাঁড়িয়ে আছি, আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছিলাম, যে এপস্টেইন ফাইল নিয়ে আলোচনা হচ্ছিল, সবেতেই আমরা বুঝতে পারি, টের পাই যে টাকার থেকে বেশি ক্ষমতাশালী আজকের ভারত, মানে বিশ্বে কিছু নেই। হ্যাঁ, সুতরাং শেষ পর্যন্ত সেই টাকার জন্য জিতে যাবে কিনা আমরা জানি না। না, কিন্তু সেটা ঘটলে খেলাধুলোর পক্ষে সেটা খুবই খারাপ হবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, মানে এরকম এই যে 2026 সালে আর কিছুদিন পরে ফুটবল বিশ্বকাপ হবে। হ্যাঁ, এখন ফুটবল বিশ্বকাপে ওরকম ভাবে যদি এখন হুম করে ফিফা বলে বসে যে অমুক একটা দেশকে আমরা খেলতে দেব না, হুম, এখন কেউ বয়কট করলো, যে একটা দেশ বললো আমি অমুক দেশের সঙ্গে খেলবো না, এরকম খেলাধুলোর ইতিহাসে হয়। আমি আমাদের নাগরিক নিউজরুমের আগের পর্বেই দুটো অলিম্পিকের দৃষ্টান্ত দিয়েছিলাম, সেটা সেই দেশগুলোর সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু কোনো একটা নিয়ামক সংস্থা তারা তো এরকম বলতে পারে না, বা এরকম যদি করে কেউ একটা নির্দিষ্ট দেশের খেলোয়াড়দের খেলতে দেবো না, তাহলে সেই নিয়ামক সংস্থা, এক্ষেত্রে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, তারা চুপ করেও বসে থাকতে পারে না। সুতরাং এটা নিয়ে একটা গন্ডগোলের যদিও জায়গা এখানে তৈরি। একটু এখানে একটু ধরিয়ে দেওয়া যে এই রাশিয়ার ইউক্রেন ইনভেশনের পরে আহ, হুম। সম্ভবত 2024 যে অলিম্পিক হলো সেখানে সম্ভবত রাশিয়ার এরা ROC নামে পার্টিসিপেট করেছিল, রাশিয়ান অলিম্পিক কমিটি হিসেবে পার্টিসিপেট করেছিল, এবং পরে হ্যাঁ, এইগুলো প্যারালিম্পিক এই যখন ধরনের। RPC হিসাবে করে। পুরোপুরি ভাবে রাশিয়া রাষ্ট্রকে বয়কট করা হলো, প্লেয়ারদেরকে কোনোভাবে বয়কট করা হয়নি। হ্যাঁ, সেই সেই মানে সেটাও এক ধরনের ভণ্ডামি বলা যেতে পারে, কারণ ওরকম কত দেশকেই মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে, তার জন্য কোনোদিন মার্কিন হ্যাঁ, যুক্তরাষ্ট্রকে পতাকার তলায় এ করে থাকে সেটা হয়নি। যাই হোক, হয়নি। সেটা বরং সাউথ হ্যাঁ। আফ্রিকাকে বরং দীর্ঘদিন বাইরে রাখা হয়েছিল একটা সময়। হ্যাঁ, কিন্তু সেটার কারণ হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা নিজেদের দেশে বর্ণবিদ্বেষ চালাতো, সেই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সমস্ত দেশ সমস্ত যে একমত হয়েছিল। একদম হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেই কারণে। তো সুতরাং এই ঘটনাটা যদি ঘটে খুব খারাপ হবে। এবং যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ক্রিকেট খেলার খেলা হিসাবে যে আনন্দটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে ভারত আর পাকিস্তানের মধ্যেকার যে রাজনৈতিক শত্রুতা, সেইটা মানে ক্রিকেট মাঠকে পুরোপুরি দখল করে নিচ্ছে। মানে রাজনীতি বাদ দিয়ে পৃথিবীতে কিছুই হয় না, সেটা ঠিক আছে, কিন্তু একেবারে ক্রিকেট মাঠের মধ্যে ঢুকে পড়ছে। এবং এই T20 বিশ্বকাপে আমরা দেখেছি যে অন্তত ব্যাপারটা ভারত বনাম পাকিস্তানের খেলা হবে কি হবে না তার মধ্যে সীমাবদ্ধ ছিল, বা খেলাটা হওয়ার পরেও করমর্দন হলো না, তার মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার ভারত পাকিস্তানকে বাদ দিয়ে তৃতীয় দেশের মধ্যেও এই এই ব্যাপারটা চলে যাচ্ছে, এটা খুবই খারাপ ব্যাপার হচ্ছে আর কি। আর চলতি যে T20 বিশ্বকাপ, তাতে এই যে সবেতেই, মানে ভারতীয় ক্রিকেট বোর্ড অত্যন্ত ধনী, অন্য সমস্ত বোর্ডের থেকে অনেক বেশি ধনী, এর যে কুফল সেটা চলতি T20 বিশ্বকাপেও দেখা যাচ্ছে। এবং ব্যাপারটা এমন দিকে চলে যাচ্ছে যে তাতে কিন্তু এতদিন হয়নি, এবার কিন্তু ভারতীয় দল নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কেন সেটা? সেটা হচ্ছে যে ক্রিকেট বিশ্বকাপে একটা অদ্ভুত নিয়ম করে রাখা হয়েছে, মানে বেশ গত কয়েক বছর ধরেই আইসিসি যে টুর্নামেন্ট গুলো হয় প্রত্যেকটাতে এরকম করে রাখা হয়। সেটা হচ্ছে এই টেনিস খেলার মতো, যেটা সাধারণত ব্যক্তিগত খেলাগুলোর ক্ষেত্রে হয়। হ্যাঁ, টেনিস খেলার মতো একটা সিডিং বলে একটা জিনিস করা হয়। এবং তাতে
কোন সিড কোথায় খেলবে মানে পরবর্তী পর্যায়ে উঠলে গ্রুপ লেগ থেকে, সেটা আগে থেকে ঠিক করে রাখা হয়। এইটা করতে গিয়ে যেটা হয়েছে যে এবারে সুপার 8-এ দুটো যে গ্রুপ, একটা গ্রুপে অন্য নিজের নিজের গ্রুপ থেকে যারা মানে 1 নম্বর হয়ে উঠেছে, সেই 4টে দল এক গ্রুপে হয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। আর অন্য গ্রুপটা হচ্ছে নিজের নিজের গ্রুপ থেকে যারা দ্বিতীয় হয়ে উঠেছে তারা সবাই আছে। এইভাবে কোনো দলগত খেলায় এরকম ভাবে মানে দ্বিতীয় স্তরে বা নকআউটে এরকম ভাবে গ্রুপিং হয় না। এই 2026 ফুটবল বিশ্বকাপে আমরা দেখতে পাবো সাধারণত যে নিজের গ্রুপে শীর্ষস্থান দখল করেছে তাকে একটা সুবিধা দেওয়া হয় যে তুমি অন্য গ্রুপের দ্বিতীয় বা তৃতীয় তার সঙ্গে তোমার খেলা পড়বে। হ্যাঁ, এই নিয়মটা আইসিসি টুর্নামেন্টে, যাতে ভারত কবে কোথায় খেলবে এবং সবসময় ভারত ছুটির দিনে বা রবিবারে খেলবে এটা নিশ্চিত করা যায়, তার জন্য এই ধাস্তামোটা করা হয়। আমি এর থেকে ভালো কোনো শব্দ পাচ্ছি না। এবার সেই ধাস্তামোর মানে জন্যে এবার কিন্তু ভারতই ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তার কারণ ভারতের সুপার 8-এর গ্রুপটা শক্ত গ্রুপ হয়ে গেছে এবং 23শে ফেব্রুয়ারির ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে। হ্যাঁ, এবং 22শে হেরেছে ফেব্রুয়ারি। মানে 22শে ফেব্রুয়ারি ম্যাচে, হ্যাঁ, হেরে গেছে। এবং হেরেছে মানে গোহারান হেরেছে, 76 রানে হেরেছে, যেটাকে যেটাকে প্রায় মানে টেস্ট ক্রিকেটের ইনিংস হারের সঙ্গে তুলনা করা যায়। এবং এই হারের ফলে যেটা হলো সেটা হচ্ছে যে পরের ম্যাচগুলো যে মানে জিততেই হবে শুধু তাই নয়, শেষ পর্যন্ত এমন একটা অবস্থা আসতে পারে যখন সেমিফাইনালে যাওয়াটা নেট রান রেটের উপর নির্ভরশীল হয়ে যাবে। তখন কিন্তু এই এত বড় ব্যবধানে হার, সেটা কিন্তু ভারতের পক্ষে ক্ষতিকর হয়ে যাবে। তো এই যে সবেতে টাকার জোরই শেষ কথা বলবে, ফলে বিসিসিআই শেষ কথা বলবে, এতে ভারতের নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার মতন সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, এইটা ওই মানে রাজনৈতিক দিক থেকে, আন্তর্জাতিক রাজনীতির দিক থেকে আগেই হয়েছে। কিভাবে হয়েছে সেটা আগের পর্বে আলোচনা করেছিলাম। এখন দেখা যাচ্ছে ক্রিকেট মাঠেও ভারতীয় দলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বেশ, তাহলে আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আহ, আমাদের রেকমেন্ডেশন দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। তো প্রথমে আমি আমার রেকমেন্ডেশন দিয়ে দিই। আমার রেকমেন্ডেশন নাগরিক.নেটেরই একটি সাম্প্রতিক কন্টেন্টের রেকমেন্ডেশন। সেটা হচ্ছে গতকাল 21শে ফেব্রুয়ারি আহ, উম, বন্দে মাতরম গানের 150 বছর পূর্তির উপলক্ষে গবেষক বিশ্বজিৎ রায়ের সাথে একটা কথোপকথন প্রকাশিত হয়েছে। আমাদের সকল পাঠক, সকল বন্ধুদের অনুরোধ করব সেটা দেখা। কারণ এত সমৃদ্ধ আলোচনা, আমার ধারণা, আর আমি এই এই বন্দে মাতরম বিতর্ক নিয়ে বিভিন্ন আলোচনা বাংলায়, বাংলা মিডিয়ায়, হিন্দি মিডিয়া এবং ইংরেজি মিডিয়া তিনটেতেই ফলো করেছি। আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এত সমৃদ্ধ আলোচনা, এরকম আলোচনা আর অন্য কোনো মিডিয়াতে নেই। গোটা বন্দে মাতরমের ইতিহাস এবং তার যে ভারতের রাজনীতিতে তার প্রভাব, তার ভালো দিকগুলো কি, তার খারাপ দিকগুলো কি, এবং সাম্প্রদায়িক রাজনীতি কে সেটা সত্যি সত্যি বন্দে মাতরম ইন্ধন দিয়েছিল কিনা, এবং একই সাথে জাতীয়তাবাদের বিকাশ, এবং সেই জাতীয়তাবাদ সংকীর্ণ জাতীয়তাবাদ নয় সবসময়, এবং তার যে বিকাশ সেটার কিভাবে হয়েছিল, রবীন্দ্রনাথের সাথে বন্দে মাতরমের কি সম্পর্ক, এবং সেই সম্পর্ক যে আমরা অনেক সময় আমাদের মানে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো, যে জনপ্রিয় ব্যাখ্যাগুলো হয়তো সবসময় ঠিক নয়। এই নিয়ে বিস্তীর্ণ আলোচনা হয়েছে। আমি সকলকে অনুরোধ করব, এই 24 নম্বর পর্ব গতকাল প্রকাশিত হয়েছে 21শে ফেব্রুয়ারি, আপনারা অবশ্যই দেখবেন। আমাদের নাগরিক.নেটের ইউটিউব চ্যানেলে আছে। আমি অর্কর কাছে চলে যাব। অর্ক, তোমার যদি কোনো রেকমেন্ডেশন থাকে। আমার একটা বইয়ের কথা বলবো। আম, প্যালেস্টাইনের একটি মেয়ে, প্লেস্টিয়া এলাকার তার একটা বই, দ্য আইজ অফ গাজা, ধ্বংসস্তূপের মধ্যে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা সে লিখেছে। এটা অসামান্য, এবং আমার কাছে এটা আসলে একটা রিপোর্টাজের মতো। এই এই বইটা আমি নতুন করে, এটা গত বছর বেরিয়েছে, আগে একবার পড়েছিলাম, নতুন করে পড়লাম কলকাতায় প্যালেস্টাইন ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হয়ে। বন্ধুদেরকে বলবো আপনারা প্লিজ পড়বেন, এটা ভীষণ মর্মস্পর্শী এবং একই সঙ্গে ইন্টারেস্টিং একটা কাজ। ধন্যবাদ অর্ক। আমি চলে যাব সোহমের কাছে। সোহম, তোমার যদি কোনো রেকমেন্ডেশন থাকে। আমি এবারের বইমেলায় একদম শেষ দিনে একটা গল্পের বই সংগ্রহ করলাম, ছোট গল্পের সংকলন। এবছর বইমেলাতেই বইটি প্রকাশিত হয়েছে। শব্দের ঘরবাড়ি বইটির নাম। বইটির লেখক হচ্ছেন আনসারউদ্দিনের গল্প সংকলন।
আনসারউদ্দিনের গল্প আমি আগেও পড়েছি, তবু প্রেস থেকে প্রকাশিত হয়েছিল শিমুল তুলোর বালিশ। আনসারউদ্দিনের পরিচয় হচ্ছে, আনসারউদ্দিনের বয়স অনেকটাই হয়ে গেছে, ষাটোর্ধ্ব মানুষ একজন। তো ওর ওর একদম প্রান্তিক গ্রামের মানুষ, কৃষক পরিবারের মানুষ, নিজেও পেশায় কৃষক, কারণ সেটা বইতে দেওয়া আছে বলেই আমি আরো বেশি করে উল্লেখ করে দিলাম। ফলে তার লেখাতে ওই যে অদ্ভুত যে বিশুদ্ধতা বা বা অদ্ভুত যে সততা, সব থেকে বড় কথা সেটা ভীষণ থাকে। যেমন আমার এই একটা লাইন আমি একটু জাস্ট বলে দিচ্ছি, এই বইয়ের যে শব্দের ঘরবাড়ি বইটির নাম, এবং শব্দের ঘরবাড়ির যে নাম গল্প যেটি, অর্থাৎ যে গল্পটির নামে বইটির নাম, সেখানে একটি, ওটা তার মানে আত্মজীবনীমূলক একটি গল্প। সেখানে একটি লাইন রয়েছে, কোনো কাগজে সই করার কথা বললে বুড়ো আঙুল বেরিয়ে আসতো। মানে উনি হচ্ছেন ওর পরিবারের প্রথম আর কি স্কুলের গন্ডি পার করেছেন, কলেজও পার করেছেন আর কি। তার আগের প্রজন্ম অব্দি কেউ অতদূর পড়াশোনা করার সুযোগ পায়নি। তো সেইখানে উনি বলছেন যে কোনো কাগজে সই করার কথা বললে বুড়ো আঙুল বেরিয়ে আসতো, ওপরওয়ালা ওই একটি আঙুল দিয়েছেন বলেই এই দেশ দুনিয়ায় নিজেদের আত্মপরিচয় খুঁজে পেয়েছি। আমার মনে হয় যে এত সৎ এবং এত মানে এত গভীর একটা সংকটের লাইন এত সহজভাবে বলে দেওয়া বোধহয় আমার পক্ষে তো আমি বলবো সম্ভবই না, কারণ ওই সংকট আমি চোখে দেখিনি। অভিজ্ঞতা থেকে হয়তো ওই সংকট মানে পরোক্ষ অভিজ্ঞতা থেকে হয়তো ওই সংকটের আহ, মানে যে এর সংকটের যে মর্ম সেটা তো উপলব্ধি করা সম্ভব নয়। একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখা আনসারউদ্দিনের গল্প ভীষণ, মানে সব গল্প হয়তো খুব একদম যাকে বলে নিটোল গোল গল্প যেটা বলে সেটা হয়তো হয়ে ওঠেনি, বা কোনো গল্প হয়তো খুব একটা জাস্ট একটা কথন সেরকম হতে পারে, কিন্তু আদারওয়াইজ আমার আনসারউদ্দিনের লেখা আমার ভীষণ প্রিয়। শিমুল তুলোর বালিশ আমার খুব ভালো লেগেছিল। এই বইটি শব্দের ঘরবাড়ি, বেরিয়েছে পূর্ণ প্রতিমা থেকে। বইটির প্রোডাকশন যদিও খুব একেবারেই ভালো নয় আমি বলবো, কারণ ছাপার অনেক সমস্যা আছে, কালির সমস্যা আছে, মুদ্রণ প্রমাদ, বানান ভুল, অনেক কিছু রয়েছে। আরো ভালো প্রোডাকশন হতে পারতো, এমন একটি সুন্দর গল্পের প্রতি নয়তো অবিচার হয়েছে। আশা করবো এই ভুলগুলো তারা শুধরাবেন। যাই হোক, আমার এই বইটি আমার রেকমেন্ডেশন থাকবে। বেশ, আমি চলে যাব আহ প্রতীকের কাছে। প্রতীক, তোমার যদি রেকমেন্ডেশন কিছু থাকে তুমি তাহলে আমাদেরকে বলো সেটা। হ্যাঁ, আমি একটা পুরনো বইয়ের কথা বলবো। আমরা আজকে অনেকটা সময় প্রতিকুর রহমানের সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া, সেই সূত্রে বাম রাজনীতি, দৈন্য বাম রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই নিয়ে অর্ক সম্বিত দা সুন্দর করে বলল। তো সেই দিক থেকে এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় বইটা অনেকদিন আগে লেখা, 1993 সালের প্রকাশিত হয়েছিল। বইটার লেখক আমাদের সকলের পরিচিত উৎপল দত্ত। উৎপল দত্ত একটা বই লিখেছিলেন, সেটা বইটা হচ্ছে এই বইটা। আহ আমি জানি না, খুব ভালো করে দেখা যাচ্ছে না হয়তো। এবার প্রতি বিপ্লব, বই, হ্যাঁ। হ্যাঁ প্রতিবিপ্লব। বইটার নাম হ্যাঁ, হ্যাঁ বইটার নাম হচ্ছে প্রতিবিপ্লব, সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির কাহিনী। তো আজকের সময় দাঁড়িয়ে যারা বাম রাজনীতি কোন দিকে যাচ্ছে, বা কেন যাচ্ছে এই নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন, আমার মনে হয় তাদের কাছে এই বইটা খুব কৌতূহলোদ্দীপক বই হতে পারে। কেন বলছি কথাটা, আমি একটু একটু সামান্য একটুখানি পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এই শোচনীয় অবস্থারই প্রতিফলন দেখি স্তালিনের জীবদ্দশায় ঊনবিংশ পার্টি কংগ্রেসের প্রতিনিধি সমাবেশে। পার্টির ম্যান্ডেট কমিশন গর্ব করে রিপোর্ট দিচ্ছেন, প্রতিনিধি সংখ্যা 1192। এদের মধ্যে 709 জন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, 84 জন বিশ্ববিদ্যালয় শিক্ষাপ্রাপ্ত, 223 জন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত, 176 জন আংশিক স্কুলে শিক্ষিত, 282 জন ইঞ্জিনিয়ার, 68 জন কৃষি বিশেষজ্ঞ, 98 জন অধ্যাপক, 18 জন অর্থনীতিবিদ, 11 জন ডাক্তার, 7 জন উকিল। শ্রমিক শ্রেণীর পার্টি কংগ্রেসে শ্রমিক কজন ছিলেন তার উল্লেখ করারও প্রয়োজন দেখেননি সংশোধনবাদী নেতারা। দেখা যাচ্ছে কংগ্রেসের শতকরা 60 জন প্রতিনিধি এসেছেন নূতন শিক্ষিত সুবিধাভোগী শ্রেণী থেকে। হ্যাঁ, বলে ঊনবিংশ এবার খানিকটা আমি মানে টপকে গেলাম, আর অতটা পড়ছি না। তারপর লিখছেন উৎপল দত্ত, সুতরাং এই কংগ্রেসে স্তালিনকে দেখি স্তব্ধ পরাজিত, তাঁর সামনে রিপোর্ট পাঠ করেন মালেনকভ। পার্টি চলে গেছে বুর্জোয়ার হাতের মুঠোয়। এরপর ক্রুশচভ থেকে ইয়েলসিন পর্যন্ত একটি বুর্জোয়া পার্টির স্বাভাবিক বিকাশ। ঊনবিংশ কংগ্রেসে স্তালিনকে নীরব সাক্ষী রেখেই যেসব আঞ্চলিক কমিটি নির্বাচিত হয়, সে বিষয়ে কেন্দ্রীয় কমিটির মুখপত্রই বলছে পার্টির প্রতিনিধিত্বমূলক সংস্থাগুলিতে খুব কমই সাধারণ শ্রমিক নির্বাচিত হন বা আদৌ কেউ হননি। বেশ, শেষ। আমি চলে যাচ্ছি সম্বিতদার কাছে, সম্বিতদাকে দিয়ে শেষ করছি। তোমার যদি কোনো রেকমেন্ডেশন থাকে। আমার খুব, হ্যাঁ, তিনটে টিকে এলাম
মনে হয় যারা এআই সামিট নিয়ে আমরা আলোচনা করলাম আজকে, যারা সেটা নিয়ে একটু জানতে চান, পি চিদম্বরম একটি ওপিনিয়ন পিস লিখেছেন 22শে ফেব্রুয়ারি ইন্ডিয়ান এক্সপ্রেসের জন্য। সেখানে তিনি দেখিয়েছেন যে যদি এআই সব কাজ নিয়ে নেয় তাহলে মানুষ কি করবে, আর যন্ত্র যদি সব কাজ নিয়ে নেয় তাহলে মানুষ কি করবে, এবং ভারতীয় প্রেক্ষাপটে তার কতটা গুরুত্ব, কি গুরুত্ব, সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। আরেকটি রিপোর্ট ইউকের থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউস, তাদের একটি রিপোর্ট, তাদের একটি লেখা, ডু এআই সামিটস ওয়ার্ক, সামিট গুলো হয় তাতে কি হয়, তাতে কি লাভ হয়, আদৌ লাভ হয় কিনা, সেটা নিয়ে খুব সুন্দর একটি ছোট্ট লেখা। আহ, আর ভারত কিভাবে চায়না এবং আমেরিকার মাঝখান দিয়ে এআই নিয়ে দৌড়টা শুরু করার চেষ্টা করছে, সেটা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি লেখা। সেটাও খুব ইন্টারেস্টিং। সবগুলো লিঙ্কই দেওয়া থাকবে আমাদের কমেন্ট বক্সে। যদি কেউ আগ্রহী হন পড়তে পারেন, খুব ইন্টারেস্টিং। বোঝা যাবে যে এই সামিটটা আসলে কি হলো, একদম অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পাওয়া যাবে। বেশ, তাহলে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। যারা আমাদের সাথে এতটা সময় থাকলেন, আমাদের কথা শুনলেন, তাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। নমস্কার।